আজকে হচ্ছে 8 অক্টোবর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 66তম ক্লাস এবং সাক্ষ্য আইনের ষষ্ঠ ক্লাস। আজকে আমরা প্রমাণের দায়ভার এর 107 ধারা থেকে আলোচনা করব। গতদিন আমরা 101 থেকে 106 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। তো তারপরেও আমি একটু গতদিনের পড়াটা একটু রিভিউ করতেছি যে প্রমাণের দায়ভার আসলে কাকে বলে, প্রমাণ ফৌজদারি মামলা কাকে প্রমাণ করতে হবে বা দেওয়ানি মামলা কাকে প্রমাণ করতে হবে, এই বিধিবিধানগুলো আসলে কোথায় আছে বা এগুলো আসলে কি। প্রমাণের দায়ভার আসলে অর্থ হলো যে কোনো মামলা কাকে প্রমাণ করতে হবে। দেওয়ানি মামলা দায়ের করে বাদী, ফৌজদারি মামলা দায়ের করে নালিশকারী বা রাষ্ট্রপক্ষ। তো নিয়ম হচ্ছে যে দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, যে কোনো মামলা দায়ের করবে তা তাকেই প্রমাণ করতে হবে। অর্থাৎ যদি কেউ দেওয়ানি মামলা দায়ের করে তাহলে বাদী যা দাবি করে তা বাদীকেই প্রমাণ করতে হবে। যদি কোনো ফৌজদারি মামলা দায়ের করে তাহলে তা প্রমাণ করতে হবে যে মামলাটা দায়ের করেছে তাকেই। যে আসামি বা যে বিবাদী তার কিন্তু ওই মামলা নিজেকে নির্দোষ প্রমাণের কোনো দায় নেই। তবে সে যদি ইচ্ছা করে তাহলে সে সাক্ষ্য প্রমাণ দিতে পারে, কিন্তু তার কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু প্রমাণের দায়ভার নাই। বাদী মামলা করছে, বাদীকেই প্রমাণ করতে হবে। যদি কেউ ফৌজদারি মামলা রাষ্ট্রপক্ষ মামলা করে, রাষ্ট্রপক্ষকে মামলা প্রমাণ করতে হবে। তবে কিছু ক্ষেত্রে এই প্রমাণের দায়ভারটা সাক্ষ্য দাখিলের দায়ভার অ্যাকচুয়ালি বলে, এটা শিফট হয় যখন বাদী একটা মামলা দায়ের করছে, ওই মামলায় বিবাদী এসে আবার আর একটা কথা দাবি করতেছে। বিবাদী যদি কিছু দাবি না করতো তাহলে তার কিছু প্রমাণ করা লাগতো না। বিবাদী এসে নতুন যদি কোনো কিছু দাবি করে আর বাদী যদি সেটা অস্বীকার করে তাহলে সেটা বিবাদীকেই প্রমাণ করতে হবে। একইভাবে যে আসামি এসে যদি বলে যে যেদিন অপরাধ সংঘটিত হয়েছে সেদিন আমি ঢাকা ছিলাম, আমি গোপালগঞ্জে ছিলাম না, তাহলে সে যে ঢাকা ছিল এটা আর বাদীর উপর প্রমাণ করা লাগবে না, এটা প্রমাণ তাকেই করতে হবে। ঠিক একইভাবে তো সাধারণত মামলা বাদী বা রাষ্ট্রপক্ষই প্রমাণ করবে, তবে এর পরবর্তীতে যদি কেউ আলাদা কিছু দাবি করে সেটা তাকেই সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে হবে। তো আমাদের প্রমাণের দায়ভার সম্পর্কে সাক্ষ্য আইনের 101 থেকে 114 ধারা পর্যন্ত আলোচনা করছে। তো তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে ফৌজদারি মামলা প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট, যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে। তার মানে হলো ফৌজদারি মামলা যিনি মামলা দায়ের করছেন, আমি যদি মামলা করি যে আনারুল হক সাহেব হত্যা করেছেন, তাহলে আমাকেই প্রমাণ করতে হবে যে আনারুল হক সাহেব আসলে হত্যা করেছেন, এই জায়গায় ওনার কোনো দায়ভার নাই। এবং আমাকে নিরঙ্কুশ ভাবে প্রমাণ করতে হবে। যদি এখানে বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে এই সন্দেহের সুবিধা পাবে আনারুল হক বা অভিযুক্ত ব্যক্তি। অপরদিকে দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রমাণ করতে হবে ব্যালেন্স অফ প্রবাবিলিটি, মানে সম্ভাব্য ভারসাম্যপূর্ণ প্রমাণ। এখানে দুই পক্ষের মধ্যে যে বেশি প্রমাণ করতে পারবে ডিগ্রিটা হবে তার পক্ষে। বাদী যদি 51% প্রমাণ করতে পারে, কারণ 100 ভাগের মধ্যে 51% প্রমাণ করতে পারলে ডিগ্রিটা পাবে হচ্ছে কে, বাদী। তো এই আর কি মোটামুটি। এখন আমরা চলে আসি সরাসরি 101 থেকে 114 পর্যন্ত, যদিও বাট আমরা অ্যাকচুয়ালি পড়বো 101 থেকে 112। 101-এ বলছে যে যদি কোনো ব্যক্তি কোনো ঘটনার অস্তিত্ব দাবি করে আদালতে রায় কামনা করে তাহলে সেই ঘটনার অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হবে। এটা দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, এটা ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। ধরেন বাদী দাবি করলো যে বিবাদী আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়ে আর ফেরত দেয় নাই, তা বিবাদী যে 1 লাখ টাকা নিছে এটা বাদীকেই প্রমাণ করতে হবে। বা যদি রাষ্ট্রপক্ষ বা নালিশকারী বলে যে অমুক চুরি করেছে, ডিপ জল চুরি করেছে, তার শাস্তি চাচ্ছে, তাহলে ডিপ জল যে চুরি করেছে তা তাকেই প্রমাণ করতে হবে। এটা হলো 101। 102 ধারায় বলেছে যে যদি কোনো মামলার কার্যক্রমে উভয় পক্ষই চুপ থাকে, কেউই সাক্ষ্য না দেয়, তাহলে মামলায় দেখবে যে কে পরাজিত হচ্ছে, তাহলে তা তাকেই প্রমাণ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি এইভাবে বলি শুনেন, যে আনারুল হক সাহেব মামলা করছে যে তিনি তানবীরের কাছে 1 লাখ টাকা পাই। এখন উনি এই দাবি করার পরে, মামলা দায়ের করার পরে উনিও চুপ, তানবীরও চুপ, তাহলে মামলায় হারবে কে বলেন তো? মামলায় কি হারবে? যে মামলা করছে সে হারবে। তাহলে প্রমাণের দায়ভার কার? তার। 102। আবার এভাবে হয় যে আনারুল হক সাহেব যে স্ট্যাম্প বাবদ টাকা দাবি করতেছে, তানভীর এসে বলতেছে যে ইওর অনার এই স্ট্যাম্পের স্বাক্ষর আমার, স্বীকার করতেছে যে স্ট্যাম্পের স্বাক্ষর কি তার, বাট এই স্ট্যাম্পটা আনোয়ার ভাই আমারে, আনোয়ার হক ভাই আমারে বাসায় দাওয়াত করে খাওয়াইয়ে কি 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 খাওয়াইছে, তারপর আমার সিগনেচার নিছে, প্রতারণা করে আমার সিগনেচারটা নিছে। আনোয়ার হক সাহেব বলতেছে যে না তানভীর আমি প্রতারণা করি নাই। তাহলে তানভীর দাবি করছে প্রতারণা ছিল, আনোয়ার হক সাহেব অস্বীকার করছে, তাহলে এই প্রতারণার বিষয়টা কার প্রমাণ করতে হবে? তানভীরের। এখন এই মুহূর্তে তানভীরও চুপ, আনোয়ার হক সাহেবও চুপ, তাহলে মামলায় হারবে কে? তানভীর হারবে, কারণ তানভীর প্রতারণার বিষয় প্রমাণ না করতে পারলে তো মামলায় আনোয়ার হক সাহেব জিতে যাবে। তাহলে এই ক্ষেত্রে প্রমাণের দায়ভার কার?
তানভীরের, এটা হলো 102। 102 অর্থাৎ যদি কোনো মামলায় উভয় পক্ষই চুপ থাকে তাহলে মামলায় যে পরাজিত হবে মামলা প্রমাণের দায়ভার তার উপরে বর্তাবে। 103 ধারায় বলছে কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তাবে যে ব্যক্তি ওই বিষয়ের অস্তিত্ব দাবি করে, যে ব্যক্তি ওই বিষয়ের কি অস্তিত্ব দাবি করে। তো এই 101 102 এটা দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, 103 ও দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। 103 অ্যাকচুয়ালি আলোচনা করছে আপনার যে যদি কেউ এইভাবে বলে যে আমি, আনোয়ারুল হক সাহেব বলতেছে যে তানবীরের গরু অমুক চুরি করেছে, তানবীরের গরু ডিপজল চুরি করেছে, ডিপজল এটা অনুপের কাছে স্বীকার করছে, মামলাটা করছে আনোয়ারুল হক সাহেব, তাহলে উনি প্রমাণ করতে চায় যে চুরির বিষয়টি, বা তার আগে বলতেছে ডিপজল এটা স্বীকার করছে কার কাছে, অনুপের কাছে। তাহলে ডিপজল যে আসলে অনুপের কাছে স্বীকার করছে এটা প্রমাণ করবে কে? যে দাবি করছে সে, আনোয়ারুল হক সাহেব দাবি করছে সে। অথবা যদি এরকম হয় যে আসামি দাবি করতেছে, ডিপজল দাবি করতেছে যে 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 দিন গরু চুরি হয় আমি তো গোপালগঞ্জে ছিলামই না, আমি ছিলাম ঢাকাতে, এফডিসিতে আমার সিনেমার শুটিং ছিল, এই যে সবকিছু আছে। তাহলে এই যে যে সে দাবি করতেছে যে সে অন্যত্র ছিল, এটা তাকেই প্রমাণ করতে হবে। কত ধারায়? 103 ধারায়। ধন্যবাদ। আমরা 103 ধারায় বলে প্লি অফ এলিবি, আসামির অন্যত্র থাকার অজুহাত। লিখিত পরীক্ষা আজকেই দেখবো যে প্লি অফ এলিবি নিয়ে আলাদা প্রশ্ন আসে। অন্যত্র থাকার অজুহাত এটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 11 ধারায়, বাট এটা তাকেই প্রমাণ করতে হবে যে এটা দাবি করে, তাকেই প্রমাণ করতে হবে যে এটা কি বলেন দাবি করে। ওকে, এটাও 103 ধারাও টেকনিক্যালি দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা 104 ধারাতে যদি আসি, 104 ধারায় বলছে যে যদি কোনো বিষয়ের প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে তাহলে তা তাকেই প্রমাণ করতে হবে। কিভাবে? আপনি কি আদালতে বললেন যে আমি তানবীরের মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চাই, তাহলে সবার আগে প্রমাণ করতে হবে তানবীর আসলেই মারা গেছে, মারা না গেলে তো মৃত্যুকালীন ঘোষণার কোনো দাম নাই। অথবা কেউ যদি বলে, অনুপ গিয়ে বললো যে ইওর অনার আমার তো এনআইডি কার্ডের আসল কপি নাই, হারাই গেছে, আমি ফটোকপি দিচ্ছি, মাধ্যমিক সাক্ষ্য দিচ্ছি, তাহলে আগে তাকে প্রমাণ করতে হবে যে এনআইডি কার্ড আসলে হারাই গেছে। অনুপ যদি জিডির কপি দেখায় তাহলে ধরে নেওয়া হবে এটা আসলেই কি হারাই গেছে। এটা তাহলে 104 ও দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা 105-এ আসি। 105-এ বলতেছে সাধারণ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রম যে দাবি করে, সাধারণত এই 105 ধারাটা শুধুমাত্র একটা মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলা। সাধারণ ব্যতিক্রম, যদি কোনো অভিযুক্ত সাধারণ ব্যতিক্রম দাবি করে, সাধারণ ব্যতিক্রম কখন? আমাদের দণ্ডবিধির 76 থেকে 106 ধারায়, এছাড়া 300 ধারায় 5টা সাধারণ ব্যতিক্রম আছে, 499 ধারায় 10টা ব্যতিক্রম আছে মানানির। এই এই ব্যতিক্রম যে আসামি দাবি করবে তা তাকেই প্রমাণ করতে হবে। এটাই বলছে কত ধারা? 105 ধারা, যে একজন ব্যক্তি হত্যার দায়ে অভিযুক্ত, সে বলতেছে যে হত্যা ইওর অনার আমি করেছি ঠিকই, বাট এটা আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে করছি, তো এটা আমার কি হবে না, মানে হত্যা হবে না। তো এই এটা যে সে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে করেছে এটা তাকেই প্রমাণ করতে হবে। আমরা 106-এ চলে আসি। 106 পর্যন্ত কতদিন পড়েছিলাম? 106 বলছে যদি কোনো ঘটনা বিশেষ অবগতির মধ্যে থাকে, যদি কোনো ঘটনা বিশেষ অবগতির মধ্যে থাকে, কারো বিশেষ অবগতির মধ্যে থাকে, তা তাকেই প্রমাণ করতে হবে। আপনি খেলা দেখতে ঢুকতেন, টিকিট চেক করতে এসে বললো যে আপনার টিকিট কই, আপনি বললেন যে আমার তো টিকিট ছিল এখন খুঁজে পাচ্ছি না, তা আপনার যে টিকিট ছিল এটা আপনাকেই প্রমাণ করতে হবে, এটা কারণ এটা আপনার অবগতির মধ্যে ছিল। এবং 106 দ্বারা আমরা পরে বিস্তারিত পড়বো, এখানে বলছে যে স্বামী বা স্ত্রী হত্যা মামলা, স্বামী বা স্ত্রী হত্যা মামলা, স্বামী স্ত্রী যদি ধরেন একসাথে আছে, স্ত্রী মারা গেছে, তাহলে নর্মালি এখানে যে মামলা করবে তাকেই প্রমাণ করতে হবে। কিন্তু এই জায়গায় স্বামী বা স্ত্রী হত্যা মামলায় স্বামীর দায় থাকে বা স্ত্রীর দায় থাকে যে তার স্বামী বা স্ত্রী কিভাবে মারা গেল, কারণ এই বিষয়টা তার অবগতির মধ্যে থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আমরা শুরু করতেছি 107 ধারা থেকে। 107 ধারায় দেখেন, 107 ধারা বলতেছে আহ বিগত 30 বছর ধরে, আন্ডারলাইন করবেন, যে লোক জীবিত ছিল আদালত তাকে জীবিত অনুমান করবে। জীবিত অনুমান, যে লোক বিগত 30 বছর ধরে জীবিত, আদালত তাকে জীবিত অনুমান করবে। সেই লোককে যে মৃত বলে দাবি করে তাকেই প্রমাণ করতে হবে যে উক্ত লোক জীবিত। একজন লোক ধরেন বিগত 30 বছর ধরে জীবিত, এখন কেউ এসে যদি হঠাৎ বলে যে না সে হচ্ছে মৃত, তাহলে মৃত প্রমাণের দায়ভার কার? যে এসে দাবি করবে তাকে। তাহলে আপনি এখানে একটু ব্র্যাকেটে লেখেন যে জীবিত অনুমান সমান সমান মৃত প্রমাণের দায়ভার। 107-এর পাশে একটু লেখেন যে জীবিত অনুমান সমান সমান মৃত প্রমাণের দায়ভার।
জীবিত অনুমান সমান সমান মৃত প্রমাণের দায়ভার। তার মানে যে লোক জীবিত বলে দাবি করে, মানে সরি, যে লোক মৃত বলে দাবি করবে তা তাকেই প্রমাণ করতে হবে। তাহলে কত বছর ধরে জীবিত থাকলে আদালত জীবিত অনুমান করবে? 30 বছর। যে দাবি করবে সে মৃত, তাহলে তাকে প্রমাণ করতে হবে যে ওই লোক মৃত। তার মানে জীবিত অনুমান সমান সমান মৃত প্রমাণের ব্যাপার। উদাহরণ দেখেন, মামলায় বাদীপক্ষ দাবি করে যে আসামি দিনেশ 30 বছর ধরে জীবিত রয়েছে। বাদীপক্ষ বলতেছে যে দিনেশ 30 বছর ধরে জীবিত। বিবাদী দাবি করে যে দিনেশ হলো কি, মৃত। দিনের যে মৃত তা বিবাদী পক্ষকে 107 ধারা অনুযায়ী প্রমাণ করতে হবে। যে এসে বলবে যে সে মৃত, তা তাকেই কি করতে হবে বলেন, প্রমাণ করতে হবে। আর এটা ইজি ভাবে নিলে ইজি হয়, কিন্তু আইনের ঘটে পড়তে গেলে প্যাস লেগে যায়। আমরা 108 ধারায় আসি, দেখেন, যে ব্যক্তি 7 বছর যাবত, যে ব্যক্তি সম্পর্কে 7 বছর যাবত কোনো সংবাদ পাওয়া যায় নাই, সে যে জীবিত আছে তা প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে দাবি করে যে উক্ত ব্যক্তি জীবিত। 7 বছর ধরে যে নিখোঁজ, আদালত তারে কি অনুমান করবে, মৃত। তাহলে লিখবেন মৃত অনুমান সমান সমান জীবিত প্রমাণের দায়ভার। মৃত অনুমান সমান সমান জীবিত প্রমাণের দায়ভার। 7 বছর ধরে যে নিখোঁজ, আদালত তাকে মৃত অনুমান করবে, যে দাবি করবে সে জীবিত, জীবিত প্রমাণের দায়ভার তার উপরই কি বর্তাবে। এখন একটা উদাহরণ যদি এইভাবে শুনেন, যে আমাদের সমাজে অনেক লোক আছে, অনেক পরিবার থেকে হারাই গেছে, তারা 7 বছর ধরে তাদের কোনো খোঁজ খবর নাই। ঠিক আছে, যদি এরকম হয় যে ধরেন আমাদের তানভীর সাহেব 7 বছর ধরে নিখোঁজ, চলে আসছে 7 বছর ধরে নিখোঁজ। এখন ওনার যে ওয়ারিশরা আছে, ওনার যে দুই ওয়াইফ আর সন্তান সন্ততি আছে, ওনার দ্বিতীয় ওয়াইফ মামলা করছে যে ওর জন্য আর কতকাল অপেক্ষা করব, এখন তো আমার এক গতি দরকার, সম্পত্তি ভাগ করে নেবে। মামলা করছে সম্পত্তি বাটোয়ারার। এখন দ্বিতীয় ওয়াইফ এসে আবার বলছে, দ্বিতীয় ওয়াইফ তো ওই জায়গা বাটোয়ারার মামলার ক্ষেত্রে যারা বৈধ উত্তরাধিকারী তারা হবে বিবাদী। দ্বিতীয় ওয়াইফ এসে দাবি করছে তানভীর হচ্ছে জীবিত। তানভীর হচ্ছে, মানে যে সরি, যে মামলা করছে, যে প্রথম ওয়াইফ এসে দাবি করতেছে তানভীর হচ্ছে জীবিত। মামলা করছিল কোন ওয়াইফ, দ্বিতীয় ওয়াইফ। তাহলে এই ক্ষেত্রে তানভীর যে জীবিত, যে দাবি করছে, তাকেই প্রমাণ করতে হবে, কারণ সে প্রথম পক্ষের ওয়াইফ, তার ভালোবাসা বেশি, সে বিশ্বাস করতে পারতেছে না যে তানভীর এই জগতে নাই। তাহলে এটা আবার মাঝে মাঝে ফোনেও কথা হয় প্রথম পক্ষের ওয়াইফের সাথে, তাহলে তারই প্রমাণ করতে হবে যে তানভীর এই জায়গা জীবিত। জি, দেখেন উদাহরণে চলে আসি আমরা। বিগত 10 বছর যাবত আলামিনের কোনো সন্ধান পাওয়া যায় নাই। আলামিনের সম্পত্তি বন্টনের জন্য তার উত্তরাধিকারীরা মকদ্দমা দায়ের করে, কারণ মুসলিম আইন অনুযায়ী শুধু মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করা যায়। আলামিন যেহেতু 10 বছর ধরে নিখোঁজ, তাই 108 ধারা অনুযায়ী আলামিনকে আদালত কি অনুমান করবে বলেন, মৃত অনুমান করতে পারে। এক্ষেত্রে বিরোধী পক্ষ বাবু দাবি করে যে আলামিন কি রয়েছে, জীবিত রয়েছে। আলামিন যে জীবিত তা প্রমাণের দায়ভার বাবুর উপরই করতে হবে। যে এসে দাবি করবে যে সে জীবিত, তা তাকেই প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 107-এ হলো মৃত অনুমান সমান সমান মৃত, সরি, জীবিত অনুমান সমান সমান মৃত প্রমাণের দায়ভার। আর 108-এ হলো 7 বছর ধরে নিখোঁজ, তার মানে মৃত অনুমান সমান সমান যে এসে দাবি করবে জীবিত, জীবিত প্রমাণের দায়ভার তার। আমরা 109-এ চলে আসি, ধারা 109। দেখেন, ধারা 109, যখন প্রশ্ন হলো অংশীদারগণদের মধ্যে বা জমিদার ও প্রজার মধ্যে বা মালিক ও প্রতিনিধিদের মধ্যে কোনো সম্পর্ক বিদ্যমান আছে কিনা, তখন যে দাবি করে যে এমন সম্পর্ক নাই বা এমন সম্পর্কের অবসান হয়েছে, তখন তাকেই প্রমাণ করতে হবে যে এমন সম্পর্ক নাই। ধরেন তানভীর আর আব্দুর রশিদ সাহেব একসাথে পার্টনারশিপ ব্যবসা করে। এখন হঠাৎ করে তানভীর বলতেছে যে না, ওনার সাথে আমি কোনো ব্যবসা ট্যাবসা করি না। এটা যে অস্বীকার করবে তাকেই প্রমাণ করতে হবে যে আসলে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক নাই। ধরেন জমিদার প্রজা, প্রজা যদি বলে যে না, ওনার জমি আমি কোনো বর্গা করি না, ওনার জমি আমি বর্গা করি না, তাহলে ওনার জমি যে আমি আসলেই বর্গা করি না, এটা কার প্রমাণ করতে হবে, প্রজাকেই। ঠিক আছে, উদাহরণ দেখেন, প্রজা আলামিন দাবি করে যে জমিদার বাবুর সাথে তার কোনো সম্পর্ক নাই। জমিদার বাবুর সাথে আলামিনের যে কোনো সম্পর্ক নাই, তা আলামিনকেই প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে 109 পেলাম, 110-এ চলে আসি। দেখেন ধারা 110।
ধারা 110-এ বলতেছে যে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির আন্ডারলাইন করেন মালিক হিসেবে দখলে থাকে। চোখ দিয়ে পানি পড়তেছে না কাঁদতেছেন কোনটা? তানভীরের মরার খবরে? দেখেন, যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির মালিক হিসেবে দখলে থাকে, তখন যে ব্যক্তি দাবি করে যে দখলকারী উক্ত ব্যক্তি সম্পত্তির মালিক না, তা তাকেই অর্থাৎ দাবিকারীকেই প্রমাণ করতে হবে। যদি কেউ ভাই দাবি করে যে যে সে সম্পত্তির মালিক না, সে সম্পত্তির মালিক না, তাহলে ধরেন আমি দাবি করলাম যে আনোয়ারুল হক সাহেব বেদগ্রামে যে বাড়িতে থাকে ওই বাড়ির মালিক আনোয়ারুল হক সাহেব না, তাহলে এই জায়গায় উনার প্রমাণ করা লাগবে না যে উনি মালিক না। আমি দাবি করছি, আমাকেই প্রমাণ করতে হবে যে আনোয়ারুল হক সাহেব আসলে মালিক না। উদাহরণ দেখেন, আলামিন একটি জমির দখলে আছে, বাবু দাবি করে যে আলামিন উক্ত জমির মালিক না। এক্ষেত্রে বাবুকেই প্রমাণ করতে হবে যে আলামিন উক্ত জমির মালিক না, এবং ইহা প্রমাণের দায়িত্ব বাবুর উপরে করতে হবে। বুঝতে পারছেন? আমরা 111 ধারায় চলে আসি। 111 ধারা হলো সক্রিয় আস্থার সম্পর্ক। আমাদের মধ্যে কিছু কিছু সম্পর্ক আছে সক্রিয় আস্থা, মানে আলাদা একটা বিশ্বাসের সম্পর্ক থাকে, এটার বলে সক্রিয় আস্থার সম্পর্ক। সাধারণত ও সক্রিয় আস্থার সম্পর্কের ক্ষেত্রে এক পক্ষ যা বলে আর এক পক্ষ সেটা কি বিশ্বাস করে। যেরকম আইনজীবী মক্কেল, ডাক্তার রোগী, পীর মুরিদ, পীর মুরিদ, পিতা পুত্র, শিক্ষক, তারপরে আপনার ছাত্র। এর ভিতর কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলো আলাদা, কারণ কিছু মক্কেল আছে উকিলের চেয়ে বেশি বোঝে, কিছু রোগী আছে ডাক্তারের চেয়ে বেশি বোঝে। তো এগুলা বিশেষ ব্যতিক্রম, এটা পরের কথা। ছাত্ররাও আছে যে বেশি বোঝে, তো সেটা হলো পরের কথা। বাট জেনারেলি এগুলা হচ্ছে আপনার সক্রিয় আস্থার সম্পর্ক। এই সক্রিয় আস্থার সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন উঠে যে আমি সরল বিশ্বাসে এই কাজটা করছি, সরল বিশ্বাসে এই কাজটা করছি, ধরেন মক্কেল বলতেছে যে ওনার আমি তো অমুক সাহেব আনোয়ার লোক সাহেব রে উকিল রাখছিলাম, উনি সিস্টেমে আমার জমি লিখে নিয়ে গেছে আমার সরল বিশ্বাসের সুযোগে, এই দাবিটা করতেছে মক্কেল। বাট এই জায়গায় সরল বিশ্বাস প্রমাণ করতে হবে কার বলেন? এই জায়গা যে দাবি করছে সে না, দেখবো যে সক্রিয় হস্তার সম্পর্ক কার বেশি। এই জায়গা প্রথম জন, উকিল মক্কেলের মধ্যে উকিলকে, ডাক্তার রোগীর মধ্যে কাকে, ডাক্তারকে। তাতে প্রশ্নটা যে এই উত্থাপন করুক না কেন, সরল বিশ্বাসের যদি মুরিদ বলে যে পীর আমারে ভুলভাল বুঝাইয়া আমার এই কাজ করছে, যে পীর আমার সরল বিশ্বাসে আমারে ভুলভাল বুঝাই এই কাজ করাইছে, তাহলে এই ক্ষেত্রে সরল বিশ্বাস যে আদৌ ছিল কি ছিল না এটা প্রমাণ করতে হবে কার? যে দাবি করতেছে সে না, অপর পক্ষ, সক্রিয় হস্তার সম্পর্কের প্রথম জন। বুঝতে পারছেন? প্রথম জন। ধরেন আমি আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা নিছি, এখন আপনি বললাম যে 5 লাখ টাকা দেন বার কাউন্সিল পরীক্ষায় আপনি পাস করবেন। এখন 5 লাখ টাকা নিয়ে ঠিকই আপনি বার কাউন্সিল পরীক্ষায় পাস করেন নাই, এখন আপনি যে মামলা করলেন যে ওনার যে এরকম উনি তো 5 লাখ টাকা নিছে আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে আমি তো বুঝতে পারি নাই 5 লাখ টাকা নিয়ে গেছে, এখন এর 5 লাখ টাকা চাই। এখন যদিও সরল বিশ্বাস আপনি দাবি করতেছেন আপনার সরল বিশ্বাস, নর্মালি কেসের নর্মাল অন্যান্য ক্ষেত্রে এই সরল বিশ্বাসটা আপনাকেই প্রমাণ করতে হতো, কিন্তু একজন ছাত্রের সাথে একজন শিক্ষকের কি সম্পর্ক? সক্রিয় আস্থার সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে সরল বিশ্বাস প্রমাণ করতে হবে কাকে? শিক্ষককে। বুঝতে পারছেন? এই যে দেখেন, যে সকল লেনদেনের ক্ষেত্রে পক্ষগণের মধ্যে আন্ডারলাইন করেন সক্রিয় আস্থার সম্পর্ক বিদ্যমান থাকে, এই ফ্যানটা চালাই দিন তো ভাই, সক্রিয় আস্থার সম্পর্ক বিদ্যমান থাকে, সেই ক্ষেত্রে সরল বিশ্বাস প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে ব্যক্তি সরল বিশ্বাস দাবি করে বা সক্রিয় আস্থা সম্পর্কে কি করে অবস্থান করে। যেমন আন্ডারলাইন করেন, ডাক্তার রোগী, গুরু শিষ্য, পীর মুরিদ, স্বামী স্ত্রী, পিতা পুত্র, আইনজীবী মক্কেল। এর মধ্যে সরল বিশ্বাসের প্রশ্ন উঠলে উক্ত সরল বিশ্বাস প্রমাণ করবে ডাক্তার, গুরু, পীর, স্বামী, পিতা বা কি আইনজীবী। এদের মধ্যে যদি সক্রিয় আস্থার সম্পর্ক ওঠে তাহলে প্রথম জন এটা প্রমাণ করবে। বুঝতে পারছেন? কিন্তু যদি একজন ক্রেতা বিক্রেতার মধ্যে সরল বিশ্বাসের প্রশ্ন উঠে তাহলে কে প্রমাণ করবে? যে মামলা করছে, যে দাবি করছে সে প্রমাণ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, 112 ধারাটা আসি। হ্যাঁ বলেন, কিছু বললেন? আচ্ছা, আমরা 112 ধারা দেখি, সন্তানের জন্মের বৈধতা প্রমাণ। সন্তানের জন্মের বৈধতা প্রমাণ 112 ধারায় বলছে
যে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তান বৈধ। বুঝতে পারছেন? আর যদি স্বামী কি না করে, অস্বীকার না করে, আর স্বামী অস্বীকার করলে আবার সে কিন্তু এটা কি করতে পারবে, প্রমাণ করতে পারবে। আর যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে এবং ওই সময় মাতা ছিল অবিবাহিত, তাহলে সেক্ষেত্রেও সন্তান কি বৈধ 112 ধারা। এখন আমরা যখন অনুমান করব তখন জানবো যে 112 ধারা যদিও আপনার এক্ষেত্রে কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ, বাট এটাকে খণ্ডন করা যায়। কি করা যায় বলেন? খণ্ডন করা যায়। ধরেন হাজবেন্ড থাকে দুবাইয়ে, সে 5 বছর দেশে আসে না, দেশে এসে দেখলো যে তার বাচ্চার বয়স 1 বছর, তাহলে এক্ষেত্রে যদিও এটা কনক্লুসিভ প্রুফ, হাজবেন্ড এটা কি প্রমাণ, তার সন্তানটা কি করতে পারে, অস্বীকার করতে পারে এবং এটা সে খণ্ডন করতে পারে। এটা কনক্লুসিভ প্রুফ হইলেও এটা কি খণ্ডন যোগ্য। বুঝতে পারছেন? একটু করি। আচ্ছা, আবার এরকম যদি হয়, ধরেন বিয়ের 1 মাসের মধ্যে বাচ্চা জন্মগ্রহণ করছে, এখন হাজবেন্ড মেনে নিছে বৈধ। বুঝতে পারছেন? হাসার কিছু নাই। ধরেন অনেক সময় আমাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় তাদের মাঝেই, কিন্তু পরবর্তীতে বিশেষ করে ওয়েস্টার্ন দেশের নায়ক নায়িকা যারা আছে তাদের দেখবেন যে ওই মেসির কথা ধরেন বা ওই যে ইনিয়েস্তা, তাদের বাচ্চা কাচ্চা 3 জন হয়েছে তারপর বিয়ে করছে, এরকম নজির আছে। তো তারা বিয়েটা পরে করে। এক্ষেত্রে তাদের তাদের বিয়ের পরে সন্তান জন্মগ্রহণ করলে হাজবেন্ড যদি আপত্তি না তুলে তাহলে এটা কি বৈধ। বুঝতে পারছেন? কিন্তু বিয়ের 2 বছর পর জন্মগ্রহণ করছে, বাট হাজবেন্ড যদি আপত্তি তুলে এবং সে যদি প্রমাণ করতে পারে যে তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুসারে যখন সম্পর্ক করা দরকার ছিল ওই সময় আমার কোনো সম্পর্ক ছিল না, তাহলেও কিন্তু সে অবৈধ, এটা প্রমাণ করতে পারে। তো যে কথা বললাম যে 112 ধারা কনক্লুসিভ প্রুফ, বাট এটা খণ্ডনযোগ্য। দেখেন, কোন সন্তানের বৈধতার প্রশ্ন উঠলে তার নির্ধারণের সাক্ষ্যগত দিক 112 ধারায় উল্লেখ করা হয়েছে। 112 ধারা অনুযায়ী আদালত কোন সন্তানকে বৈধ বলে অনুমান করবে যদি সন্তান, আন্ডারলাইন করবেন, পিতামাতার বৈধ বিবাহ স্থির থাকাকালীন সময় জন্মগ্রহণ করে। বৈধ বিবাহ, ঠিক আছে? অবশ্যই এটা হতে হবে কি বিবাহ? বৈধ বিবাহ। পিতামাতার বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করে এবং মুক্ত সময় তার মাতা কি ছিল, অবিবাহিত ছিল। পিতামাতার কি বিচ্ছেদের? বিবাহ বিচ্ছেদের। তারপরে দেখেন, কিন্তু 112 ধারার শর্ত সন্তানের বৈধতার চূড়ান্ত প্রমাণ না। এক্ষেত্রে অপরপক্ষ 112 ধারার শর্তাবলী সাক্ষ্য দিয়ে খণ্ডন করতে পারে। যে প্রমাণ করতে চায় আর কি ভুল বলে, সে ইচ্ছা করলে এটা প্রমাণ করতে পারে। তো এই ছিল আমাদের প্রমাণের দায়ভার। বুঝতে পারছেন? পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল যে প্রমাণের দায়ভার কি, প্রমাণের দায়ভার সংক্রান্ত বিধানগুলো আলোচনা করুন। তাহলে এই যে এটা হলো হুবহু উত্তর। প্রমাণের দায়ভারের সংজ্ঞা দিবেন, তারপরে সংক্ষেপে 101 থেকে 112 পর্যন্ত আলোচনা করে দিবেন। যদি দেখেন যে আপনার ওই সবগুলার উদাহরণ দিতে গেলে সময় বেশি লাগতেছে, তাহলে সবগুলোর উদাহরণ আমার দেওয়ার দরকার নাই, আমি যতগুলোর উদাহরণ দিতে পারি সময়ের মধ্যে ততগুলো দিলেই হবে। বুঝতে পারছেন? এখন অনেক সময় প্রশ্ন আসে যে দেওয়ানি মামলায় প্রমাণের দায়ভার সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন, তাহলে আপনি কোন কোন ধারা লিখবেন? একটা জিনিস, এখানে একটা জিনিস দেখেন যে 105 ধারা ছাড়া সবগুলোই কি দেওয়ানি মামলার সাথে যায়। ঠিক আছে? 105 দিয়ে যদি আপনি পারেন সবগুলাই লিখবেন, নাইলে যতগুলা পারেন ততগুলা লিখবেন। আর যদি বলে ফৌজদারি মামলায়, ফৌজদারি মামলায় কি বলেন, ফৌজদারি মামলায় যদি প্রশ্ন উঠে যে ফৌজদারি মামলায় প্রমাণের দায়ভার সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন, তাহলে আপনি 101 লিখবেন, 102 লিখবেন, 103 লিখবেন, 104 ওই যে মৃত্যুকালীন ঘোষণা, 105 তো আসবে, 106 স্বামী স্ত্রী হত্যা মামলা, 107 8 বাদ দিতেও দিতে পারেন, মিনিমাম 106 পর্যন্ত লিখবেন। বুঝতে পারছেন? ফৌজদারি মামলার ক্ষেত্রে 101 থেকে 106 পর্যন্ত লিখতে হবে। আচ্ছা, এবার আপনাদের আজকে যে লেকচার শিটটা দিছি ওটা হাতে নেন, কারণ এই জায়গায় জাস্ট ক নাম্বারের উত্তর আমরা আলোচনা করছি, বাকি অংশের উত্তর এই আজকে আলোচনা করব। আজকে যে লেকচার শিটটা দিছি এটাই দেখেন। ক নাম্বার প্রশ্নটা দেখেন, যে এটা কি ফৌজদারি মামলায় সমভাবে প্রযোজ্য। ফৌজদারি মামলায় সমভাবে প্রযোজ্য এটা মানে কোনটা বোঝাচ্ছে? বার্ডেন অফ প্রুফ। একটা ফৌজদারি মামলায় কোনো আসামি যদি ঘটনাস্থলে
অনুপস্থিতির ওজোর মানে প্লি অফ এলিভি তোলে, তাহলে এটা প্রমাণের দায়িত্ব কার, মানে কত ধারা? 103। উদাহরণ সহ সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখে আলোচনা করুন। আচ্ছা বলেন তো, বার্ডেন অফ প্রুফ কি সব ফৌজদারি মামলায় প্রযোজ্য? অবশ্যই প্রযোজ্য। আমরা সরাসরি উত্তরে চলে আসি, দেখেন। ফৌজদারি মামলায় প্রমাণের দায়িত্ব, ফৌজদারি মামলা প্রমাণের ভার প্রসিকিউশন বা বাদীর উপর ন্যস্ত। কারণ প্রসিকিউশন দাবি করেছে যে অভিযুক্ত ব্যক্তি কোনো অপরাধ করেছে, কারণ প্রসিকিউশনই তো দাবি করেছে সে অমুক অপরাধ করেছে। তাই ধারা 101 অনুসারে অপরাধের অস্তিত্ব দাবিকারী অর্থাৎ প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে। আবার প্রসিকিউশন মামলা করার পর কোনো পক্ষ কোনো সাক্ষ্য না দিলে প্রসিকিউশন মামলায় কি হেরে যাবে, তাই প্রসিকিউশনকে মামলার বিষয়বস্তু প্রমাণ করতে হয়। এটা কত ধারা বলেন তো? মামলায় যদি কেউ সাক্ষ্য না দেয় হেরে যাবে, তাহলে প্রমাণ করতে হবে 102। জি। এছাড়া আইনের নীতি অনুযায়ী প্রমাণের আগ পর্যন্ত কোনো ব্যক্তিকে দোষী বলা যাবে না। ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি অনুসারে অভিযুক্ত ব্যক্তি অপরাধে তা প্রসিকিউশনকে প্রমাণ করতে, অভিযুক্ত ব্যক্তি যে অপরাধী তা কাকেই প্রমাণ করতে হবে? প্রসিকিউশনকে বা যে মামলা দায়ের করেছে তাকে। তাই বলা যায় যে কোনোভাবে মামলা প্রমাণ করলে চলবে না, অভিযুক্তকে অপরাধী হিসেবে প্রমাণ করার জন্য প্রসিকিউশনকে অবশ্যই অপরাধ আন্ডারলাইন করেন সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে হবে। কোন ভাবে? সন্দেহাতীত ভাবে। তাই প্রসিকিউশনের উপর প্রমাণের দায় বর্তায়। তবে ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রমাণের দায় পরিবর্তন হতে পারে, কিন্তু খুব কম ক্ষেত্রেই এরূপ ঘটে। প্রসিকিউশন যেমন সন্দেহাতীতভাবে অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে হয়, তেমনি আসামি পক্ষ তার উপর আরোপ করা অভিযোগ সম্পর্কে সন্দেহের সৃষ্টি করার জন্য প্রমাণ দিতে পারে। আসামি কোনো বিষয়ে সাক্ষ্য প্রমাণ দিলে এর সুবিধা আসামি পক্ষ পাবে। অভিযুক্ত কখনো নিজেকে নির্দোষ প্রমাণে বাধ্য নয়। আন্ডারলাইন করেন, একজন আসামি কখনো নির্দোষ প্রমাণে বাধ্য না। আসামি দোষ করতে কিনা এটা প্রমাণের দায়ভার কার? যে মামলা করতে সে। বাট আসামি সে দুর্বলতা সৃষ্টি করতে পারে, সে জাস্ট এটা প্রমাণ করতে পারে যে ওনার বাদী তো দাবি করছে, প্রসিকিউশন তো দাবি করছে যে অমুক ঘটনায় আমি হত্যা করছি, বাট অমুক তারিখে তো আমি বাংলাদেশেই ছিলাম না, এই যে দেখেন আমার বিস্তারিত প্রমাণ। বুঝতে পারছেন? অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার না করলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণের দায়িত্ব প্রসিকিউশনের। সাক্ষ্য আইনের 101 ধারা অনুযায়ী অভিযুক্ত যদি ডিফেন্স কেস প্রতিষ্ঠায় ব্যর্থ হয় তার দ্বারা প্রসিকিউশন কেস প্রমাণিত হবে না। মানে আসামি ধরেন সবাই সাক্ষী দেয় নাই, আসামি কিছুই প্রমাণ করতে পারে নাই, কিন্তু তার মানে এই না যে আসামি শাস্তি পাবে। আসামি শাস্তি পাবে, আসামি প্রমাণ করুক না না পারুক এটা হলো বোনাস, আসামির জন্য বোনাস। বাট আসামি প্রমাণ করতে না পারলেও ধরেন রাষ্ট্র প্রমাণ করতে, প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে পারে নাই, তাহলে আসামি কিন্তু দোষী সাব্যস্ত হবে না। কেননা প্রসিকিউশনের প্রমাণের দায় কখনো অন্যের উপর বর্তায় না বা শিফট হয় না। সো এটা আপনি এখান থেকেও বলতে পারেন অথবা নিজের মতো করে লিখতে পারেন যে 101 ধারা এই বলছে, 102 ধারা এই বলছে, মাঝে মাঝে আসামির উপর শিফট হয়, 103-এ 105-এ উদাহরণ দিলেন, তারপর বললেন আসামি এখানে শিফট হইলেও আসামি এটা প্রমাণ করতে কিন্তু বাধ্য না। আসামি প্রমাণ না করতে পারলেও এটা আসামির জন্য ডিসঅ্যাডভান্টেজ না। মেইনলি মামলাটা প্রমাণের দায়িত্ব যে দায়ের করছে তাকেই প্রমাণ করতে হবে। বাট আসামি যদি কোনো বিশেষ কিছু প্রমাণ করতে পারে তো এটা ওই বাদী পক্ষের মামলার দুর্বলতা সৃষ্টি করে। বুঝতে পারছেন? এরপরে একটু লিখবেন, তবে নিম্নলিখিত ক্ষেত্রে ফৌজদারি মামলা প্রমাণের দায়িত্ব আসামির উপর বর্তাতে পারে। ওই যে 103, 105, 106 আপনি আপনার মতো করে লিখলেই হবে। যদি প্রমাণের দায়ভারের ধারাগুলো জানেন তাহলে আপনি আপনার মতো করে লিখলেই হবে। এখন আমরা চলে আসি প্লি অফ এলিভি। তানভীর সাহেব, প্লি অফ এলিভি মানে কি? কিসের অজুহাত? আচ্ছা, তাহলে প্লি অফ এলিভি শব্দের অর্থ শুধু অজুহাত না, অন্যত্র থাকা অজুহাত। তো এটা কত ধারায় আছে সাক্ষ্য আইনের? কয়টা ধারা? কি কি? জি। 103 ধারায়, মানে সে যে অন্যত্র থাকে, অন্যত্র ছিল, এটা এই দাবিটা প্রাসঙ্গিক 11 ধারায়। আর একবার যদি প্রাসঙ্গিক হয়ে যায় তা তাকেই প্রমাণ করতে হবে, এটা বলছে কত ধারায়? 103 ধারায়। একটু পড়ি দেখেন। অ্যালিবি একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো অন্যত্র থাকা। প্লি অফ অ্যালিবি হচ্ছে আসামির অন্যত্র থাকার অজুহাত। সাক্ষ্য আইনের 11, 103 ধারার উদাহরণ অন্যত্র থাকার নীতি বর্ণিত হয়েছে। উদাহরণে অন্যত্র থাকার নীতি বা প্রিন্সিপাল অফ অ্যালিবি বর্ণিত হয়েছে। প্লি অফ অ্যালিবি হচ্ছে অভিযুক্ত ব্যক্তি অভিযুক্ত পক্ষ থেকে আত্মরক্ষার জন্য ব্যবহৃত সুবিধাজনক একটি শব্দ, যার অর্থ, আন্ডারলাইন করেন, ঘটনাটি ঘটার সময় তিনি ঘটনাস্থল থেকে এত দূরে ছিলেন যে
অপরাধে অংশগ্রহণ নেওয়া তার পক্ষে আসলেই কি অসম্ভব। যখন যে অপরাধটা ঘটছে ওই মুহূর্তে সে ওখানে ছিল না। এই নীতিটি ফৌজদারি মামলায় খুবই কি পরিচিত। আসামি পক্ষ প্রায় এই অজুহাত তুলে থাকে। আসামি পক্ষ প্রায় এই অজুহাত কি তুলে থাকে। নাজবুল হুদা বনাম রাষ্ট্র ৭১ DLR ৩৫ মামলায় বলা হয়েছে যে প্রাসঙ্গিক সময়, স্থান ও অপরাধ সংগঠনের ধরন প্রসিকিউশন কর্তৃক প্রতিষ্ঠার পর অভিযুক্ত অ্যালিবি এর অজুহাত তুললে তার সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার দায়িত্ব অভিযুক্তের। অ্যালিবি এর অজুহাত যত আগে পারা যায় করতে হবে, যত আগে পারা যায় এটা কি করতে হবে। এই অজুহাতে প্রমাণের জন্য আন্ডারলাইন করেন দৃঢ় প্রমাণ প্রয়োজন। আসামি অপরাধ সংগঠনের সময় যে জায়গায় ছিল বলে দাবি করেছে সে আসলে ওই জায়গায় ছিল তা তাকেই প্রমাণ করতে হবে। প্রমাণ কেমনে করবেন? সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যায়, কাগজপত্র দিয়ে প্রমাণ করা যায়, ঠিক আছে। সে অন্য জায়গাতে ছিল না তাও তাকে প্রমাণ করতে হবে। আসামি পক্ষে অ্যালিবি প্রমাণ করতে আছেন? দেখেন হ্যাঁ হ্যাঁ, নাজমুল এখন হুদা, শুনতে পাচ্ছি। নাজমুল হুদা বনাম রাষ্ট্র ৭১ DLR ৩৫ মামলায় বলা হয়েছে প্রাসঙ্গিক সময়, স্থান ও অপরাধ সংগঠনের ধরন প্রসিকিউশন কর্তৃক প্রতিষ্ঠার পর অভিযুক্ত অ্যালিবি এর অজুহাত তুললে তার সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার দায়িত্ব কার? অভিযুক্তের। অ্যালিবি এর অজুহাত যত আগে পারা যায় করতে হবে, এটা যত আগে পারা যায় করতে হবে। তবে নর্মালি সে যত আগে পারা যায় করলো, ধরেন ডিসচার্জ শুনানির সময় সে যদি কাগজ দেখায় যে আমি অমুক জায়গায় ছিলাম, বলেন তো ডিসচার্জ শুনানির সময় কাগজ বিবেচনায় নেওয়া যাবে কিনা? এটা বিবেচনায় নেওয়া যাবে না, কারণ ৫০ DLR নজরুল ইসলাম বনাম রাষ্ট্র মামলায় বলছে যে অব্যাহতির আবেদনের শুনানির সময় শুধু দুই পক্ষের কথা শুনতে পারে আর মামলার যে রেকর্ড আছে আর দাখিল পত্র এগুলো দেখতে পারে, কিন্তু আসামি যদি কোনো কিছু দাখিল করে এটা ডিসচার্জ আবেদনের সময় বিবেচনায় নেওয়ার সুযোগ নাই। তাহলে এটা বিবেচনায় নিতে পারে কখন? সাফাই সাক্ষী যদি সে দিতে চায় তখন, ঠিক আছে। এই অজুহাতে প্রমাণের দৃঢ় প্রমাণ প্রয়োজন। আসামি অপরাধ সংগঠনের সময় যে জায়গায় ছিল বলে দাবি করেছে সে আসলে ওই জায়গায় ছিল তা তাকেই প্রমাণ করতে হবে। সে অন্য জায়গাতে ছিল না তাও তাকে প্রমাণ করতে হবে। আসামি পক্ষ অ্যালিবি প্রমাণ করতে পারলে তা প্রসিকিউশনের মামলা দুর্বল করে দেয়, ফলে আসামি সন্দেহের সুবিধা বা আন্ডারলাইন বেনিফিট অফ ডাউট পায়। যদি আমাদের আইনের প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের নিয়ম হলো যে আপনার মামলা যদি কোনো বিন্দুমাত্র সন্দেহ থেকে যায় তবুও আসামিকে খালাস দিতে হবে, বুঝতে পারছেন? বিন্দু মাত্র সন্দেহ থাকলেও আসামির কি দিতে হবে? খালাস দিতে হবে। এখন এটার উত্তর আমাদের খতে এতটুকুই যে তাহলে উত্তরটা দেখি আমরা। দেখেন খ নম্বর প্রশ্নটা দেখি, এটা কি ফৌজদারি মামলায় সমভাবে প্রযোজ্য? একটা ফৌজদারি মামলায় কোনো আসামি যদি ঘটনাস্থলে অনুপস্থিতির ওজোর বা প্লি অফ অ্যালিবি তোলে তাহলে এটি প্রমাণের দায়িত্ব কার? উদাহরণ সহ সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখে আলোচনা করুন। আমরা গ নাম্বার প্রশ্নটা দেখবো। দেখেন প্রমাণের দায় সাধারণত কার উপর বর্তায়? এটা ওই যে আমরা প্রমাণের দায় প্রথমে পড়ছি না, ওই অংশটুকু দিলেই হবে। আর একটি ফৌজদারি মামলায় কখন প্রমাণের দায় দায় স্বামীর উপর বর্তায়? কখন আমাদের তানভীর সাহেবের উপর বর্তাবে প্রমাণের দায়? আমরা এখন সেই জায়গা চলে আসবো। দেখেন এই টুপি কি নতুন কিনছেন আজকে? কি সিলসিলা? হ্যাঁ, আচ্ছা। দেখেন প্রমাণের দায় যার উপর বর্তায়, প্রমাণের দায় যার উপর বর্তায়। তো এটা আমি এখানে আর বিস্তারিত না পড়ি, ওই যে এর আগে পড়ছি একবার, আপনার রিডিং করলেই বুঝবেন যে প্রমাণের দায়ভার কি, তারপর ফৌজদারি মামলা কে প্রমাণ করবে, তারপরে দেওয়ানি মামলা কে প্রমাণ করবে, এটা মোটামুটি আলোচনা করলেই হলো। এটা আর বিস্তারিত পড়লাম না, সরাসরি আমরা চলে যাই। ফৌজদারি মামলায় যখন প্রমাণের দায় স্বামীর উপর বর্তায় বা স্ত্রী হত্যা মামলায় অ্যালিবি প্রমাণের দায়িত্ব, এটা কিন্তু যদিও স্বামীর নামে আসছে বাট এভাবেও আসতে পারে। ফৌজদারি মামলায় কখন প্রমাণের দায় স্ত্রীর উপর বর্তায়? যদি স্বামী মারা যায় তাহলে প্রমাণের দায়ভার কার উপরে? স্ত্রীর উপরে। জি। সাক্ষ্য আইনের ১০৬ ধারা অনুযায়ী যখন কোনো ঘটনা অভিযুক্তদের অবগতি, আন্ডারলাইন করেন, অভিযুক্তদের অবগতি বা বিশেষ জ্ঞানের মধ্যে থাকে তখন তা অভিযুক্তকেই প্রমাণ করতে হবে। উল্লেখ্য যে স্ত্রী হত্যা মামলায় এই ধারাটি আন্ডারলাইন করেন বিশেষভাবে প্রয়োগ করা হয়। এটা কত, তাহলে কত ধারার বিষয়বস্তু? ১০৬। ওই যে ট্রেনের উদাহরণ আছে, ট্রেনের টিকিট, বুঝতে পারছেন? আবার আপনি যদি ওই সাক্ষ্য আইনের ১০৬ ধারায় যান ওই জায়গায় স্বামী স্ত্রী নিয়ে কিন্তু কোনো কথাই, মূল আইনে কোনো কথা নাই, বুঝতে পারছেন? আচ্ছা, স্বামী স্ত্রী যখন একই সময়, আন্ডারলাইন করেন, একই সময় একই বাড়িতে বসবাস করে, স্বামী স্ত্রী যখন একই সময় একত্রে বাড়িতে বসবাস করে
তখন যদি স্ত্রীর মৃত্যু হয় সেই ক্ষেত্রে স্বামী মৃত্যুর ঘটনাবলী ব্যাখ্যা করতে বাধ্য, কারণ তারা দুজনেই যেহেতু একই বাড়িতে বসবাস করেছে। বুঝতে পারছেন? কিন্তু স্বামী আছে ধরেন দুবাইতে আর স্ত্রী আছে বাংলাদেশে, স্ত্রী যদি মারা যায় এই ক্ষেত্রে কি স্বামী বাধ্য কিনা? কেমনে মারা গেল বলেন? এই ক্ষেত্রে বাধ্য না, একই সাথে এক জায়গায় থাকতে হবে। জি। এর মধ্যে একজনের মৃত্যু হলে তা অপরজনের জন্য বিশেষ জ্ঞান, যা সাক্ষ্য আইনের 106 ধারাকে আকৃষ্ট করে, তখন আসামিকে অর্থাৎ স্বামীকে তা প্রমাণ করতে হয়। যদি এটা প্রশ্নে জানতে চাইতো যে স্ত্রীর উপর বর্তায়, তাহলে স্বামীর জায়গায় হয়ে যেত কি স্ত্রী। সালমান শাহ। হ্যাঁ, স্বামী বিষয়টি ব্যাখ্যা করার আগ পর্যন্ত অনুমান করা হয় যে স্ত্রীর মৃত্যুর জন্য স্বামী দায়ী। যতক্ষণ পর্যন্ত সে ব্যাখ্যা করতে না পারতেছে ততক্ষণ ধরে নেওয়া হবে স্বামী দায়ী, অথবা স্বামী মারা গেলে কে দায়ী? স্ত্রী দায়ী। একসাথে থাকাই বিপদ নাকি? দেখেন, সাক্ষ্য আইনের এই কারণে তানভীর একসাথে থাকে না। ভালো আছেন? উনি ঢাকা, আপনি তো বলবেন। দেখেন দেখেন সাক্ষ্য আইনের 106 ধারা অনুসারে যখন কোনো ঘটনা বিশেষ করে কোনো ব্যক্তির জ্ঞানের মধ্যে থাকে তখন সেই ঘটনা প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর বর্তায়। এই নীতি অনুযায়ী আসামি তার স্ত্রীর সাথে একই বাড়িতে করতে বসবাস করাকালীন সময় খুন হওয়া অবস্থায় পাওয়া গেলে স্বামীকে প্রমাণ করতে হবে যে যখন তার স্ত্রীর মৃত্যু হয়ে, আমরা পড়ি, দেখেন লাইনটা কেটে গেছিল যে এই নীতি অনুযায়ী আসামি তার স্ত্রীর সাথে একই বাড়িতে করতে বসবাস করাকালীন সময়ে খুন হওয়া অবস্থায় পাওয়া গেলে স্বামীকে প্রমাণ করতে হবে যে যখন তার স্ত্রীর মৃত্যু হয়েছে তখন সে বাড়িতে ছিল না, বা তার স্ত্রীর মৃত্যু কিভাবে হয়েছে তার সাক্ষ্য দ্বারা ব্যাখ্যা করতে হবে। এরূপ বিষয় ব্যাখ্যা করতে গিয়ে স্বামী এলিবি এর অজুহাত তুলি। এলিবি মানে হলো অন্যত্র থাকার অজুহাত। স্বামী যদি বলে যে আমার স্ত্রী কিভাবে মারা গেছে, আমি তো বাড়িতে ছিলাম না, কারণ এরূপ ক্ষেত্রে স্বামী যদি প্রমাণ করতে পারে তার স্ত্রীর মৃত্যুর সময় সে ঘরে ছিল না বরং অন্যত্র অবস্থান করেছিল, তাহলে স্ত্রীর হত্যার দায় থেকে সে কি মুক্ত। তো আমরা এখানে একটু দেখি, দেখেন উচ্চ আদালতের সিদ্ধান্ত এবং ধারা আন্ডারলাইন করেন 103 এবং 106 একত্রে পাঠ করার মাধ্যমে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী একত্রে বসবাসকালীন স্ত্রী মারা গেলে স্বামীকে স্ত্রীর মৃত্যুর কারণ ব্যাখ্যা করতে হবে, বা স্ত্রীর মৃত্যুর সময় সে অন্যত্র ছিল। সে যদি দাবি করে যে ব্যাখ্যা করলে তো ভালো, আর যদি বলে যে আমি অন্যত্র ছিলাম তাহলে 103 ধারার অধীনে এলিবিয়ার অজুহাত নিলে তার স্বামীকেই তা প্রমাণ করতে হবে। স্ত্রীর মৃত্যুর সময় স্বামী বাড়িতে ছিল তার প্রসিকিউশন প্রমাণ করতে ব্যর্থ হলে তখন স্বামীকে নিজের নির্দোষিতা প্রমাণ করতে হয় না। স্ত্রীর মৃত্যুর সময় স্বামী যে বাড়িতে ছিল এটা ধরেন যে মামলা করছে সে প্রমাণ করতে পারে নাই, তাহলে স্বামীর আর নিজের নির্দোষিতা কি করা লাগে না, প্রমাণ করা লাগে না। স্ত্রী নিখোঁজ হলেও স্ত্রী হত্যা মামলায় স্বামীর দায় নীতি প্রযোজ্য হবে। স্ত্রী যদি নিখোঁজ হয়, বাবুল আক্তার সাহেবের ঘটনা মনে আছে আপনাদের? ওই যে এসপি সাহেব ছিলেন চট্টগ্রামের, তার ওয়াইফ সকালবেলা নিয়ে পরে জানা গেল তদন্ত করে যে উনি উনার স্ত্রীর হত্যা করাইছে। বুঝতে পারছেন? যাই হোক, তো আপনারা এই স্বামী হত্যা মামলা বা স্ত্রী হত্যা মামলা মনে রাখতে হবে যে জীবিত আছে তা তাকেই প্রমাণ করতে হবে, তার বিশেষ অবগতির মধ্যে থাকে 106 ধারায়। আর সে যদি অন্যত্র থাকার অজুহাত দাবি করে তাহলে কত? 103 ধারা। তার মানে 106 আর 103 এখানে উত্তরের ক্ষেত্রে আমাকে আলোচনা করতে হবে। আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে আসি। দেখেন ঘ ঘ নাম্বার প্রশ্নে আছে যে দেওয়ানি মামলায় ডিক্রি পেতে হলে বাদীকে অবশ্যই তার নিজের মোকদ্দমা প্রমাণ করতে হবে, বাদী বিবাদীর দুর্বলতার উপর নির্ভর করতে পারে না। আমরা এটা তো অলরেডি এমনিতেই জানি যে যে কোনো মামলা যে দাবি করে, যে মামলা দায়ের করে তা তাকেই প্রমাণ করতে হবে। অপর পক্ষ কিছু প্রমাণ করলে এটা তার জন্য বোনাস, মানে ওই অপর পক্ষের জন্য বোনাস, কিন্তু আমার এই জায়গায় কিন্তু কোনো সুবিধা নাই, বরং সে প্রমাণ করুক বা না করুক আমি মামলা করছি আমারই প্রমাণ করা লাগবে, এটা অপরপক্ষ কোনো কিছু প্রমাণ করতে পারুক বা না করুক। তো সাক্ষ্য আইন 1872 বিধান অনুসারে প্রমাণের দায়িত্ব সংক্রান্ত নীতির আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। তো আগেরটা আমরা আলোচনা করছিলাম ফৌজদারি মামলার ক্ষেত্রে, আর এটা হলো কি মামলা? দেওয়ানি মামলার ক্ষেত্রে। ওই একই ভাবে উত্তর একই টাইপের। দেখবেন যে দেওয়ানি মামলায় ডিগ্রি পেতে হলে বাদীকে অবশ্যই তার নিজের মোকদ্দমা প্রমাণ করতে হবে, বাদী বিবাদীর দুর্বলতার উপর নির্ভর করতে পারে না দেওয়ানি মামলায় প্রমাণের
তাই যদিও আমি এই জায়গায় আলাদাভাবে উত্তর লিখছি, বাট আপনি ওই যে যদি এইভাবে উত্তর লেখেন, ওই যে প্রমাণের দায়ভার সংজ্ঞা দিলেন, ফৌজদারি মামলা নিরঙ্কুশভাবে প্রমাণ করতে হয়, দেওয়ানি মামলা কি ভারসাম্যপূর্ণ প্রমাণ করতে হয়, তারপর একটু ব্যাখ্যা দিলেন যে 101 ধারা অনুযায়ী যে মামলা দায়ের করে তাকেই প্রমাণ করতে হবে। কিছু ক্ষেত্রে এটা শিফট হয়, তবে সব শিফট হলেই যে প্রমাণের দায়ভার তার উপর চলে যাবে তা না, নর্মালি যে মামলা দায়ের করে তাকেই প্রমাণ করতে হয়। যেরকম 102 ধারায় যে কেউ কিছু বিশেষ কিছু দাবি করে সে যদি নিশ্চুপ থাকে, যে মামলায় পরাজিত হবে তা তাকেই প্রমাণ করতে হবে। দেখেন, এই আপনি কোন জায়গাটা আসলেন, দেখেন ধারা 101 অনুযায়ী, যদি কোনো ধারা 101 অনুযায়ী কোনো ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে সেই বিষয়ের উপর আদালতের কোনো রায় বা অধিকার কামনা করে, তখন উক্ত ব্যক্তিকেই সেই বিষয়টি প্রমাণ করতে হবে। যে আদালতে কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে সেই ঘটনার অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হয়, সেটা দেওয়ানি মামলা হোক আর সেটা কি ফৌজদারি মামলা হোক। অন্যদিকে ধারা 102 অনুযায়ী কোনো পক্ষ সাক্ষ্য না দিলে যে পক্ষ মামলায় হারবে সে পক্ষকে মামলার বিষয়বস্তু প্রমাণ করতে হবে। এটা আমরা জানি, উল্লেখিত দুটি ধারা থেকে বোঝা যায় যে দেওয়ানি মোকদ্দমার বিচার্য বিষয় বা ঘটনাবলী প্রমাণের দায়িত্ব বাদী পক্ষের, কারণ ধারা 101 অনুসারে বাদী পক্ষ আদালতে কোনো আইনগত অধিকার দাবি করে মোকদ্দমা দায়ের করে। অন্যদিকে 102 ধারায় বাদী পক্ষ মোকদ্দমা দায়ের করার পর কোনো পক্ষ যদি মোকদ্দমার বিষয়বস্তু প্রমাণ না করে, 102 ধারায় বাদী পক্ষ মোকদ্দমা দায়ের করার পর কোন পক্ষ যদি মোকদ্দমার বিষয়বস্তু প্রমাণ না করে, তাহলে বাদী পক্ষ হারবে না? কারণ বাদী পক্ষ মামলা দায়ের করছে, করার পরে বাদী পক্ষ চুপ, বিবাদী পক্ষ চুপ, তাহলে হারবে কে? বাদী পক্ষ, কারণ বাদী যা দাবি করছিল সে সেটা প্রমাণ করতে পারে না, তাহলে সেই ক্ষেত্রেও মামলা প্রমাণ করতে হবে কাকে? বাদী পক্ষকে। এটা বলছে কততে? 102। কিন্তু যদি আবার এরকম হতো যে বাদী যা দাবি করছে বিবাদী তা স্বীকার করে, বিবাদী আবার নতুন একটা দাবি করছে, বাদী আবার সেটা কি করছে? অস্বীকার করছে, তাহলে এক্ষেত্রে প্রমাণের দায়ভার কার উপর? বিবাদীর উপর। এই মুহূর্তে যদি দুইজনই চুপ থাকে তাহলে মামলায় হারবে বিবাদী, বিবাদী হারবে। বিবাদী নতুন একটা কথা দাবি করছে, বাট সেটা আবার বাদী কি করছে? অস্বীকার করছে। ওই যে বাদী বলল যে আমি অনুপের কাছে 10 লাখ টাকা পাই, অনুপ এই যে আমার কাছে স্টাম্পে সিগনেচার দিয়ে টাকা নিয়ে নিছে, এই পর্যন্ত মামলা এইটা বাদী দাবি করিয়া এটা বাদীকেই প্রমাণ করতে হবে 101। বাদী দাবি করার পরে বাদীও চুপ বিবাদীও চুপ, হারবে কে? বাদী। বাদীকেই প্রমাণ করতে হবে 102। আবার 102 কেমনে হয় দেখেন, অনুপ ওই স্টাম্পের কথা স্বীকার করছে, অনুপ বলছে যে হ্যাঁ স্টাম্পের স্বাক্ষর আমার, কিন্তু উনি আমার কাছ থেকে প্রতারণা করে স্বাক্ষর নিছে। এখন বাদী বলতেছে যে না আমি প্রতারণা করি নাই, তাহলে এখন প্রতারণা প্রমাণটা প্রমাণ করতে হবে কার? অনুপের। এখন অনুপ যদি এই দাবি করার পর অনুপও চুপ বাদীও চুপ, তাহলে হারবে কে? অনুপ। তাহলে 102 অনুসারে এক্ষেত্রে প্রমাণ করবে কে? অনুপ। বুঝতে পারছেন? দেখেন, অতএব দেওয়ানি মামলায় প্রমাণের দায়ভার বাদী পক্ষের উপর। তবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে বাদী যদি ডিগ্রি পেতে চায় তাহলে তার নিজের মোকদ্দমা অবশ্যই প্রমাণ করতে হবে, শুধু বিবাদীর দুর্বলতার উপর নির্ভর করতে পারে না। মানে বিবাদী দুর্বল থাক বা না থাক এটা বিবাদীর ব্যাপার, আপনি নির্বাচনে দাঁড়াইছেন, আপনার প্রস্তুতি থাকতে হবে। আচ্ছা, জি, আপনি মামলা করছেন আপনাকেই প্রমাণ করতে হবে, অপর পক্ষের দুর্বলতা সেটা হলো অপর পক্ষের বিষয়, কিন্তু আপনার প্রস্তুত হয়ে যাইতে হবে। প্রশ্ন সহজ হোক কঠিন হোক সেটা পরের বিষয়, আপনি পড়াশোনাই করেন নাই তাহলে তো হবে না, আপনার পড়াশোনা করেই কি হলে যেতে হবে। সহজ হলে তো আমার একটু ভালো হইলো, আর কঠিন হলেও যাতে আমি পারি সেই মর্মে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। কমান্ডো ব্যাচে কেউ ভর্তি হবেন নাকি? কামরুজ্জামান সাহেব, কামরুজ্জামান সাহেব, স্যার। ওটা কি কমান্ডো ব্যাচ নাকি? স্যার, ওই যে সাড়ে কোনটা পাঁচ লাখ কি টাকা স্যার? হয়েছে, কন্ট্রাক্ট বেস? কন্ট্রাক্ট ব্যাচ, ব্যাচ গুলোর নাম তো আলাদা আলাদা না, কমান্ডো ব্যাচ আরো কি কি যেন আছে। জি স্যার, ওটা কন্ট্রাক্ট বেস স্যার, আমি তো বুঝতেই পারি না কি কইতেছেন। আমার ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠাইছে, পরে আমি কি ব্লকে পাঠিয়ে দিছি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যেহেতু বুঝতে পারেন নাই ঠিক আছে। মানে জি অনেকে স্যার। অনেক কোচিং থেকে অফার করতেছে যে আপনারা আমাদের ব্যাচে 5.5 লাখ টাকা দিয়ে ভর্তি হইলে উকিল হওয়া যাবে। তাদের ব্যাচের আবার বিভিন্ন ধরন আছে, ধরেন এটা হলো সাধারণ ব্যাচ, কয়েকজন কম আসলে ওটার নাম দিলাম আবার কমান্ডো ব্যাচ বা স্পেশাল ব্যাচ। যে ওই ব্যাচের যারা সদস্য তারা সবাই পাস করবে, বাট কোর্স ফি কত? 5.5। দেখেন,
আচ্ছা, 5.5 লাখ টাকার মায়ে পড়ালেখা করবেন, তাহলে আমার দেন, টাকা আছে মায়া আনি। দেখেন, কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পড়াই ফিরি দেখেন তাহলে ভাই। 101 ধারা অনুসারে বাদীপক্ষ আদালতে ও এটা মামলায় সফল হতে হলে অবশ্যই একটি আপাতত প্রতীয়মান কেস প্রতিষ্ঠিত করতে হবে। তা করতে না পারলে প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা কোনো কাজে আসবে না। আপনি আপনার জিনিস প্রমাণ করবেন, প্রতিপক্ষের দুর্বলতা যদি থাকে সেটা তো আপনার একটু সহায়ক হলো, কিন্তু আপনার যদি কিছু না থাকে প্রতিপক্ষের দুর্বলতা দিয়ে কিন্তু পাশ করা যাবে না। ধরেন ইরান ইসরায়েল যুদ্ধ বাঁধছে, এখন ইরানের কোনো অস্ত্র যদি না থাকে, প্রতিপক্ষের দুর্বলতা খুঁজতেছে কিন্তু উনার যে কিছু নাই, এটা দেখে কোনো লাভ নাই, মানে উদাহরণস্বরূপ বললাম আর কি। তো এইভাবে দেখে লাভ নাই, আগে নিজের দিক স্ট্রং থাকতে হবে, তারপরে হলো প্রতিপক্ষের দুর্বলতা, না হলে কিন্তু কাজ হবে না। ওই যে দোকানে কিনতে গেছেন যে একটু কমে হবে নাকি, বাট আপনার পকেটেই টাকা নাই, তাহলে দর 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 দাম করে তারা কমায়, মানে কমাইলেন, কিন্তু আপনার নিজের কাছে টাকা নাই, তাহলে কি কোনো লাভ আছে? বিষয়টা অনেকটা সেরকম। আমরা আন্দোলন করতে যাই তো দুর্বলতা দিয়ে তো আন্দোলন দেখেন, বাদীকে অবশ্যই তার নিজের অধিকার এবং নিজের স্বার্থের স্বচ্ছতার জোরে মামলা জিততে হবে। কিছু কিছু ক্ষেত্রে বিবাদীর দুর্বলতার সুযোগ বাদী পক্ষ পায়, তার মানে এই নয় যে বাদী পক্ষকে শুধুমাত্র বিবাদীর দুর্বলতার সুযোগ নিয়ে মামলা জিততে হবে। অতএব উপযুক্ত আলোচনা হতে বলা যায় দেওয়ানি মামলা প্রমাণের দায়িত্ব সাধারণভাবে বাদীর উপর থাকে, এবং বাদী যদি ডিগ্রি পেতে চায় তাহলে নিজের মকদ্দমা অবশ্যই প্রমাণ করতে হবে, বিবাদীর দুর্বলতা বা নির্ভর করতে পারবে না। বিবাদীর দুর্বলতা তখনই কাজে লাগবে যখন আমি আমার নিজের অংশটুকু 100% প্রমাণ করতে পারছি, সেই ক্ষেত্রে হলো কাজে লাগবে। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দেওয়ানি মামলা প্রমাণের দায়িত্ব স্থানান্তর, দেওয়ানি মামলা প্রমাণের দায়িত্বকে স্থানান্তর হয় কিনা, নর্মালি বাদীকেই প্রমাণ করতে হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে স্থানান্তর হয়। যেরকম হচ্ছে আপনার 102 ধারায় যে পাল্টা একটা দাবি করে করে এলো, তাহলে তার কাছেই তাকেই প্রমাণ করতে হবে। আর 103-এও যদি অনেকে আমরা ভাবি যে প্লি অফ এলিবি শুধু ফৌজদারি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, বিষয়টা তা না। প্লি অফ এলিবি কি দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা সামনে একটা প্রবলেমেটিক প্রশ্ন করবানি, ওইটা পড়লে বুঝতে পারবেন। যেহেতু বাদী মকদ্দমা দায়ের করে, তাই বাদীকেই তার মকদ্দমা প্রমাণের মূল এবং প্রাথমিক দায়ভার নিতে হয়। বাদী তার দাবির পক্ষে সাক্ষ্য প্রমাণ প্রদান করার পর উক্ত সাক্ষ্য প্রমাণ ভুল প্রমাণ করা বা বাদী দাবির কোনো আইনগত ভিত্তি নেই এরূপ বিষয় আদালত প্রমাণ করার জন্য বিবাদীকে তার বক্তব্য প্রমাণ করতে হয়। এ থেকে বোঝা যাচ্ছে যে দেওয়ানি মামলায় প্রমাণের ভার এক পক্ষ থেকে অন্য পক্ষের উপর বর্তাতে পারে। আর যদি বলে যে দেওয়ানি মামলায় প্রমাণের দায়ভার সংক্রান্ত কিছু বিধান আলোচনা করুন, তাহলে কত কত ধারা লিখবেন? 101, 5 বাদে তাহলে আনারুল সাহেব, আপনি একটু বলেন 101 কি আছে? যে মামলা করে দাবি করে যে কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে রায় কামনা করে তাকেই প্রমাণ করতে হবে, 101। রহমত সাহেব 102-এ কি আছে? 102 অনেকবার পড়ছি। আমার উদাহরণ দেবো। যে চুপ থাকবে মামলায় যদি হারে, চুপ থাকলে যে মামলায় হারবে তাকেই তা প্রমাণ করতে হবে। এটা কত? 102। জাকারি 103-এ কি? তাকেই প্রমাণ করতে হবে, 103। ইয়া সাহেব বলেন 104-এ কি আছে? আমানুর সাহেব 104 আমি মনে রাখবো মৃত্যুকালীন ঘোষণা আর দলিল হারাই গেছে। মৃত্যুকালীন ঘোষণা আর কি দলিল হারাই গেছে। মৃত্যুকালীন ঘোষণা যে দাবি করে তাকেই প্রমাণ করতে হবে সে মারা গেছে। আর আমি যদি বলি যে ওনার আমি মার দলিলের ফটোকপি দিয়ে প্রমাণ করতেছি আমার আসল দলিলটা হারাই গেছে, তাহলে আসল দলিল যে হারাই গেছে এটা আগে আমাকে প্রমাণ করতে হবে। এটা হলো 104। যদি কোনো বিষয়ের গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে ওই অন্য বিষয়টা তাকেই প্রমাণ করতে হবে। দেখি শাহিদুল সাহেব বলেন যে 105-এ কি আছে? শাহিদুল সাহেব 105টা শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? ফৌজদারি মামলা। 106 ভাই, এই যে অবগতি, ট্রেনের টিকিট, আর স্বামী স্ত্রী মামলা, স্বামী স্ত্রী হত্যা মামলা, যে কোনো বিষয়ে যার বিশেষ অবগতির মধ্যে থাকে তা তাকেই প্রমাণ করতে হবে। আপনি বলেন 107-এ কি আছে?
জীবিত আছে, আদালত তারা কি অনুমান করবে? জীবিত। যদি কেউ দাবি করবে মৃত, তাকেই প্রমাণ করতে হবে। তানভীর 108। আপনারটা। হ্যাঁ, হ্যাঁ, যে নিখোঁজ তাকেই প্রমাণ করতে হবে যে আমি নিখোঁজ ছিলাম। জি কয়। যে দাবি করবে জীবিত, তাকেই প্রমাণ করতে হবে। এটা কত? 108। এই আসমা খরম, আপনি 109 বলেন। 109 কি আছে বলেন? জমিদার প্রজা অংশীদারদের সম্পর্ক যে অস্বীকার করবে তাকেই প্রমাণ করতে হবে। অনলাইনে বলেন 110-এ কি আছে? অনলাইনে কি আছেন ভাই? মালিকানার প্রমাণ স্যার। কে প্রমাণ করবে বলেন? স্যার যে দাবি মালিকানার করবে প্রমাণ যে স্যার। মালিকানা নাই স্যার। যে দাবি করবে মালিকানা নাই তাকেই প্রমাণ করতে হবে। 111 বলেন, পিয়াল 111 বলেন। স্যার ওই যে সক্রিয় আস্থার সম্পর্ক স্যার, ধরেন শিক্ষকের সাথে ছাত্রের, ডাক্তারের সাথে রোগীর, আইনজীবীর সাথে হচ্ছে স্যার আপনার ওই যে ওই কি বলে মক্কেলের, স্যার সক্রিয় আস্থার সম্পর্ক। মানে সাধারণত কি হয় যে আমি কোনো একটা মামলা করছি এটা আমারই প্রমাণ করতে হবে, কিন্তু স্যার এই যে 111 ধারাটার বেসিকটা হচ্ছে যে স্যার আমি একটা কথা বলতেছি কিন্তু অপোজিট পার্টি স্যার সেটা প্রমাণ করতে হবে। কিরকম? আমি একটা মামলা নিয়ে গেছিলাম, আমি বলছি যে যে বলতে স্যার আমারে আমার আইনজীবী আমারে ভুলভাল বুঝায় আমার সম্পত্তি লিখে নিয়ে গেছে, তখন স্যার ওই আইনজীবীরই প্রমাণ করতে হবে যে না উনি ভুলভাল বুঝায় উনি ওই ওনার সম্পত্তি নেয় নাই স্যার। ধন্যবাদ। আমরা এখন এখানে বেশ কতগুলা প্রবলেমেটিক প্রশ্ন বিভিন্ন সময় এসেছে। আমরা যদি 101 থেকে 112 পর্যন্ত ভালোভাবে পড়া বুঝতে পারি, তাহলে এই সমস্যামূলক প্রশ্নগুলো আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। দেখেন, 12 বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছে, স্ক্রিনে দেখা যাচ্ছে যে আরিফ চুরির দায়ে বদরুলকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। তাহলে এই জায়গায় আসামি করতে কারে? বদরুল। আরিফ আদালতে বিশ্বাস করাতে চায় যে বদরুল চুরির কথা চন্দনের কাছে স্বীকার করছে। আরিফ বলতেছে যে ইওর অনার, ও চুরির কথা কার কাছে স্বীকার করছে? চন্দনের কাছে স্বীকার করছে। বদরুল আদালতকে বিশ্বাস করাতে চায়, মানে আসামি বিশ্বাস করাতে যায় সংশ্লিষ্ট সময় সে অন্যত্র ছিল। আসামি বলছে যে যেদিন চুরির কথা বলছে আমি এদিন ছিলামই না, আমি ছিলাম অন্য জায়গায়। এক্ষেত্রে প্রমাণের দায় ব্যাখ্যা করুন। বিচার্য বিষয় প্রমাণের দায় কার কার তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা দেখেন, আমি যদি প্রাথমিকভাবে বলি, প্রাথমিকভাবে আরিফ মামলা করছে, আরিফকেই প্রমাণ করতে হবে। কততে? 101-এ। এই জায়গা আসামি প্রমাণ করুক না না করুক এটা তার ব্যাপার, বাট আমি মামলা করছি, আমাকেই প্রমাণ করতে হবে। আবার ওই যে যে 103 বলছে যে যে বদরুল যে চুরির কথা চন্দনের কাছে বলছে, এটাও আমাকেই প্রমাণ করতে হবে। আর এদিকে বদরুল এসে আবার দাবি করছে যে যেদিন চুরির ঘটনা ঘটছে সেদিন আমি ছিলাম অন্যত্র। তাহলে সে যে অন্যত্র ছিল এটা কার প্রমাণ করতে হবে? বদরুলকেই প্রমাণ করতে হবে। তাহলে দেখেন, এখানে প্রমাণের দায় আরিফ ও বদরুল কি উভয়। কারণ 101 ধারা অনুযায়ী আরিফ মামলার বাদী হিসেবে বদরুলের বিরুদ্ধে চুরির প্রমাণের দায় প্রাথমিকভাবে প্রমাণ করতে হবে, এটি তার কি দায়ভার। পরবর্তীতে আরিফ যখন জানলো বদরুল চুরির কথা চন্দনের নিকট স্বীকার করেছে, তখন এই স্বীকারের ব্যাপারটিও 103 ধারা অনুসারে লেখেন। স্বীকারের ব্যাপারটিও 103 ধারা অনুসারে আরিফকেই প্রমাণ করতে হবে। এখানে একটু লেখেন, পাইছেন? স্বীকারের ব্যাপারটিও 103 ধারা অনুসারে আরিফকেই প্রমাণ করতে হবে। তানভীর সাহেব, আমাদের বদরুজ্জামান সাহেব কি আর কোথায় আছে? পড়তে তো আসে না। আসে না কেন? আচ্ছা দেখেন, অন্যদিকে ধারা 103 অনুযায়ী যে ব্যক্তি কোনো ঘটনার অস্তিত্ব সম্পর্কে আদালতকে বিশ্বাস করাতে চাইবে সেই ঘটনার অস্তিত্ব সেই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। এখানে বি আদালতকে তার অন্যত্র থাকার বিষয়টি বিশ্বাস করাতে যাচ্ছে, তাই 103 ধারা অনুযায়ী বদরুলকে অন্যত্র থাকার বিষয়টি প্রমাণ করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার আরিফের ক্ষেত্রে কেন 103 আসবে? 103-এর ক্ষেত্রে দেখবেন দুইটা উদাহরণ আছে। ওই যে যে একজন আরেকজনের কাছে চুরির কথা স্বীকার করতে, একজন কোনো ঘটনার অস্তিত্ব যদি প্রমাণ করতে চায়, কোনো তথ্য প্রমাণ করতে চায়,
কোনো তথ্যের মাধ্যমে কোনো ঘটনা অস্তিত্ব প্রমাণ করতে যায়, তাহলে ওই তথ্য তাকেই প্রমাণ করতে হবে। এখানে ওই যে 103টা আরিফের ক্ষেত্রেও আসে, আবার 103 টাকার বদরুলের ক্ষেত্রেও আসে। সুতরাং এখানে প্রমাণের দায়ভার কার? প্রমাণের দায় আরিফ ও বদরুল উভয়ের। যে যতটুকু দাবি করে তা তাকেই ততটুকু প্রমাণ করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখেন। এটা এক্স স্টেডিয়ামে প্রবেশের সময় নিরাপত্তা কর্মী ওয়াই দ্বারা বাধাগ্রস্ত হয়। তা এক্স যখন স্টেডিয়ামে ঢুকতেছিল বাংলাদেশ ভারতের খেলার সময়, তাহলে বাধা দিছে কে? ওয়াই। উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয় এবং ওয়াই আঘাতপ্রাপ্ত হয়। মানে নিরাপত্তা কর্মী ওয়াই কি হয়েছে? আঘাতপ্রাপ্ত হয়েছে। এক্স আঘাত করার অভিযোগে অভিযুক্ত হয়। সে দাবি করে ওয়াই তাকে প্রথম আঘাত করে। সে মানে কে? এক্স। এক্স দাবি করতেছে ওয়াই তাকে প্রথম আঘাত করে এবং সে আত্মরক্ষার্থে এরূপ আচরণ করেছে। মানে এক্স আত্মরক্ষার্থে এরূপ আচরণ করেছে। উভয় পক্ষের আইনগত প্রমাণের ভার এবং সাক্ষ্য প্রমাণের ভার, একটা হলো লিগাল বার্ডেন অফ প্রুফ, একটা বলছে ইভিডেন্সিয়াল বার্ডেন অফ প্রুফ, এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা। এখানে এক্স ও ওয়াই এর আইনগত প্রমাণের ভার এবং সাক্ষ্য প্রমাণের ভার কিরূপ হবে তা আলোচনা করতে হবে। একটু কাহিনীটা বুঝেন। এক্স ঢুকতেছিল স্টেডিয়ামে, বাধা দিছে কে? ওয়াই। তারপরে দুইজনের মধ্যে হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, এক্স মেরে ফাটাই ফেলাইছে। ওয়াই যে মামলা করছে যে এক্স আমারে মারছে। এখন ওয়াই এক্স বলতেছে যে প্রথম আঘাতটা ওয়াই করছিল, আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি। তাহলে প্রথমে মামলা করছে কে? ওয়াই না ভাই? তাহলে মামলা প্রমাণ করতে হবে কার? ওয়াই কে। আর পরবর্তীতে বিশেষ ব্যতিক্রম দাবি করছে কে? এক্স। সে বলতেছে যে সে যদি আমার নাম মারতো আমি আত্মরক্ষার অধিকার অতিক্রম, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতাম না। তাহলে এই জায়গায় বিশেষ ব্যতিক্রম দাবি করতেছে এক্স। তাহলে মামলা প্রমাণের দায়ভার কার উপর বর্তাচ্ছে? এর উপরে। মামলা প্রমাণের দায়ভার যেহেতু সে মামলা করছে, 101 অনুযায়ী মামলাটা তাকেই প্রমাণ করতে হবে। কিন্তু বিশেষ ব্যতিক্রম আবার দাবি করছে কে? এক্স। তাহলে এখানে এক্স কেই প্রমাণ করতে হবে যে আসলে ওয়াই প্রথমে আঘাত করছিল কিনা। কত ধারা অনুসারে? 105। বিশেষ ব্যতিক্রম যে দাবি করে তাকেই তা প্রমাণ করতে হয়। কত ধারা? দেখেন এখানে 101 ধারার বিধান অনুযায়ী ওয়াই মামলার বাদী, এক্ষেত্রে তার উপর আইনত প্রমাণের ভার ন্যস্ত, কারণ যে মামলা করে তা তাকেই প্রমাণ করতে হয়। কত ধারায়? 101। এছাড়া ধারা 102 অনুযায়ী মামলার বিষয়বস্তুর উপর ওয়াই সাক্ষ্য না দিলে মামলায় হারবে, এজন্য ওয়াই এর উপর মামলার সাক্ষ্য প্রমাণের ভার 102 ধারায় ন্যস্ত হবে। অন্যদিকে মামলার অভিযুক্ত এক্স দাবি করে যে প্রথমে তাকে আঘাত করেছে এবং এর জন্য সে আত্মরক্ষার্থে এরূপ আচরণ করে। দাবি করে যে আছে না ভাই, দাবি করা যে পরে লেখেন ওয়াই। ওয়াই প্রথমে তাকে আঘাত করেছে, ওয়াইটা একটু লেখেন তাহলে ভালো হবে। পাইছেন? ওয়াই প্রথমে তাকে আঘাত করেছে, এই জন্য আত্মরক্ষার্থে সেরূপ আচরণ করে। এক্স আত্মরক্ষার বিষয় আনার কারণে সাক্ষ্য আইনের 105 ধারার অধীনে এক্স কে প্রমাণ করতে হবে যে সে প্রকৃতপক্ষে আত্মরক্ষার জন্যই ওয়াই কে আঘাত করেছে। এক্ষেত্রে আইনগত প্রমাণের ও সাক্ষ্যগত দিক থেকে প্রমাণের দায় কার উপর ন্যস্ত? এক্স এর উপর ন্যস্ত। সিদ্ধান্ত, সুতরাং এক্ষেত্রে আইনগত প্রমাণের ও সাক্ষ্যগত দিক থেকে প্রমাণের দায় কার উপর ন্যস্ত? এক্স এর উপর ন্যস্ত। কারণ সে বিশেষ ব্যতিক্রম দাবি করছে, বিশেষ ব্যতিক্রম তাকেই প্রমাণ করতে হবে। একটা বেশ কমপ্লিকেটেড একটা প্রশ্ন আসছিল 14 বিজিএস পরীক্ষায়, আপনাদেরও আসার সম্ভাবনা আছে। একটু পড়লে ক্লিয়ার হবে। দেখেন, এক্স একটি জমির দখলে আছে। ওয়াই উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা দাবি করে দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করে। থামেন। জমির দখলে আছে কে? এক্স। মামলা করছে কে? ওয়াই। কি মামলা করছে? উত্তরাধিকার সূত্রে ওই জমির মালিকানা দাবি করছে। ওয়াই বলতেছে যে এই জমির উত্তরাধিকার সূত্রে মালিক হলাম আমি। তাহলে বলেন তো এই এই যে দুই লাইন যতটুকু পড়লাম, এখন পর্যন্ত মামলা প্রমাণ করবে কি? ওয়াই দাবি করছে, ওয়াই কেই মামলাটা প্রমাণ করতে হবে। কত দাঁড়ায়? 101। বা ওয়াই যদি দাবি করে চুপ করে থাকে তাকেই প্রমাণ করতে হবে। কত? 102। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই মামলার বাদী কে? ওয়াই। বিবাদী কে? এক্স। এক্স হাজির হয়ে দাবি করেন যে ওয়াই এর পিতা উইল করে
ওই জমি এক্স কে, ওয়াই এর পিতা উইল করে ওই জমি এক্স কে দিয়ে গেছেন। এক্স এসে দাবি করতেছে যে এই জমি আমি দখলে আছি এবং আমি এই জমির মালিক। কিভাবে? যে ওয়াই এর যে পিতা, সে মারা যাওয়ার আগে উইল করে দিয়ে গেছে আমার নামে, মানে কার নামে? এক্স এর নামে। ওয়াই আদালতে দাবি করেন যে তার পিতা কথিত উইল সম্পাদনের তারিখে হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করেছিলেন এবং এই কারণে উক্ত দলিলটি জাল ও সৃজিত। ওয়াই বলতেছে যে এক্স যে উইল দেখাইছে, উইল যেদিন সম্পাদন করছে সেই দিন আমার পিতা ছিল কোথায়? হজ করা অবস্থা, হজ করতেছিল। তো এই যে যে দলিলটা, এই দলিলটা আছে কি? জাল। এই দাবিটা কে করতেছে? ওয়াই। ও আই স্যার। ওয়াই এর এই যুক্তির প্রেক্ষিতে এক্স দাবি করেন যে ওয়াই এর পিতা মৃত্যুকালে শায়িত অবস্থায় এক্স ও ওয়াই উভয়ের উপস্থিতিতে নালিশি ভূমির মালিকানা এক্স এর মর্মে স্বীকার করলেও উইলটি হারিয়ে যাওয়ায় তা আদালতে দাখিল করা যায় না। এক্স এসে বলতেছে যে ইওর অনার, কথা ঠিক না, ওনার পিতা মৃত্যুকালেই ওই ওই জায়গায় ওয়াইও ছিল, মৃত্যুকালেই আমার আমার নামে কি দিয়ে গেছে? উইল করে দিয়ে গেছে, কিন্তু আমার উইলটা কি গেছে? হারাই গেছে। এই কারণে উইলের মেইন কপি আনতে পারতেছি না, বা উইলটা আনতে পারতেছি না। দেখেন, তাহলে এত দূর পর্যন্ত কি বোঝা গেল? দেখেন তো, জমির দখলে আছে কে? এক্স। আর উত্তরাধিকার সূত্রে মালিকানা দাবি করে মামলা করছে কে? ওয়াই। এক্স আবার বলতেছে যে এই জমির মালিক আমি, তোমার বাবা জীবিত থাকা অবস্থা আমারে কি করে দিয়ে গেছে? উইল করে দিয়ে গেছে। ওয়াই আবার বলতেছে যেদিন উইলের তারিখ উল্লেখ করছে ওই দিন আমার বাবা ছিল কোথায়? হজে। এক্স আবার বলতেছে যে না, তোমার পিতা মৃত্যু সজ্জায় ছিল, তুমিও উপস্থিত ছিলা, কিন্তু দলিলটা হারাই গেছে, এই কারণে আমি এই মুহূর্তে কি আনতে পারতেছি না। এই পর্যন্ত কথা হয়েছে। দেখেন, এক্স বি কে ঘটনার সাক্ষী হিসেবে উপস্থাপন করে। এক্স বলতেছে যে ইওর অনার, দেখেন আমার একজন ঘটনার সাক্ষী আছে, তার নাম হচ্ছে কি? বি। এই প্রেক্ষিতে ওয়াই আবার দাবি করতেছে যে ওয়াই তার বাবা কর্তৃক নালিশি জমিতে এক্স এর মালিকানার কথিত মৌখিক স্বীকৃতির সাক্ষী বি কথিত স্বীকৃতির অব্যবহিতের আগের দিন মৃত্যুবরণ করেছিলেন এবং উপস্থাপিত সাক্ষী প্রকৃত বি নন। ওয়াই আবার এসে বলতেছে যে উনি যারা সাক্ষী মানছে, উইলটার আগের দিন সে কি হয়ে গেছে? মারা গেছে। উইলটার আগের দিন সে মারা গেছে। এবং হ্যাঁ, বি মারা গেছে, মানে সাক্ষী মানছে, মানে যেদিন উইল করছিল তার উইলের আগের দিন সে মারা গেছে। এই দাবিটা করতেছে ওয়াই। বুঝতে পারছেন? আচ্ছা। এবং মানে এক যারা সাক্ষী মানছিল, ওয়াই বলতেছে ওই সাক্ষী উইলের দিন ছিল না, উইলের আগের দিন সে মারা গেছে। এলো কাহিনী। হ্যাঁ, না ওয়াই তো প্রথমের থেকে অস্বীকার করতেছে, ওয়াই তো অস্বীকার করতেছেই, তার সাথে সাথে যে বলতেছে যে উইল তো পরের কথা, উনি উইলের দিন যে সাক্ষীরে মানতেছে, সেই সাক্ষী তো উইলের কথিত উইলের তার আগের দিনই মারা গেছে। এটা বোঝাচ্ছে। বুঝতে পারছেন? এবং উপস্থাপিত সাক্ষী এক্স এর, উপস্থাপিত সাক্ষী এক্স এর জমির বর্গাচারী। বর্গাচারী বুঝেন তো? বর্গাচাষী আর কি। বর্গাচারী যাই বলুক না কেন, এই যে যারে সাক্ষী মানতে সে হলো তার জমি বর্গা করে খায়। হ্যাঁ, উল্লেখিত ঘটনা সম্বলিত মামলার বিচারক হিসেবে, যেহেতু জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দেয় বিচারক, তাহলে এ জায়গায় জানতে চাইছে বিচারক হিসেবে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 সুনির্দিষ্ট বিধানের বরাত দিয়ে পৃথকভাবে প্রতিটি দাবির বিপরীতে প্রমাণের দায় নির্ধারণ করুন। মানে কোন দাবিটা কে প্রমাণ করবে? বুঝতে পারছেন? আচ্ছা, এক প্রশ্নে 1 ঘন্টা শেষ নাকি? আচ্ছা, এখন আপনাদের যদি আসতে পারে যে উল্লেখিত ঘটনার মামলায় আইনজীবী হিসেবে সুনির্দিষ্ট বিধানের বরাত দিয়ে পৃথকভাবে প্রতিটি দাবির বিপরীতে প্রমাণের দায় নির্ধারণ করুন। আপনারা তো বিচারকের পরীক্ষা দিচ্ছেন না, আপনারা আইনজীবী, সামনে হয়তো বা ইনশাল্লাহ হাইকোর্টের বিচারপতি হবেন। দেখেন, তাহলে আমরা চলে আসি বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় কি ভাই, কিছু জিজ্ঞেস করলেন? বিচার্য বিষয় চলে আসি। দেখেন, উল্লেখিত ঘটনা সম্বলিত মামলায় বিচারক হিসেবে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 সুনির্দিষ্ট বিধানের বরাত দিয়ে পৃথকভাবে প্রতিটি দাবির বিপরীত প্রমাণের দায় নির্ধারণ করতে হবে। আমি আবার ঘটনাটা বুঝাই। দেখেন, জায়গার দখলে আছে এক্স, মামলা করছে ওয়াই, কর্তৃক সূত্রে সে জমির মালিক বলে ওয়াই মামলা করছে। কিন্তু এক্স বলতেছে যে এই জমির মালিক হলাম আমি, ওয়াই এর পিতা জীবিত থাকা অবস্থায় আমার নামে কি করে দিয়ে গেছে?
উইল করে দিয়ে গেছে। ওই এবার বলতেছে যে উইলের দিন তোমার পিতা ছিল বাজে, উইলের দিন পিতা ছিল কোথায়, বাজে। একটা আবার বলতেছে যে না, উইল যেদিন করতে তোমার সামনেই করতে, এবং উইলের দিন একজন সাক্ষীও ছিল আমাকে সাথে, তার নাম হচ্ছে কি, বি, তার নাম হচ্ছে বি। ওই আবার বলতেছে যে উইল তো তার আগেই বলতি, আর ওই সাক্ষী তো তুমি যেদিন উইলের কল্পিত তারিখ দেখাইছো, সাক্ষী তো তার আগের দিনই মারা গেছে, এবং এই সাক্ষী তুমি বানাইছো কারণ এই সাক্ষী হচ্ছে তোমার জমি বর্গা করে খায়, তুমি সিস্টেমে এই সাক্ষী বানাইছো, সমস্যা নাই, সে তার আগেই মারা গেছে। এখন প্রশ্নে জানতে চাইছে যে কে কোনটা প্রমাণ করবে, কে কোন বিষয় প্রমাণ করবে। আপনারা ফ্যাক্টটা কি বুঝছেন? জি। এবার চলে এসে আইনগত পর্যালোচনায় দেখেন, পর্যালোচনা সেরকম হবে থাকে। পর্যালোচনায় আসেন, দেখেন আলোচ্য অংশে প্রথমে ওয়াই উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা দাবি করে এক্স এর বিরুদ্ধে মামলা করে। তাহলে এই জায়গা মামলাটা প্রমাণ করা লাগবে কার বলেন? ওয়াই এর। কত দাঁড়ায়? 101 দাঁড়ায়। ঠিক আছে, ধন্যবাদ। যেহেতু ওয়াই মামলার বাদী এবং মালিকানা দাবি করেছে, তাই 101 ধারার বক্তব্য অনুযায়ী ওয়াই আদালতে তার উত্তরাধিকার সূত্রে মালিকানা অস্তিত্ব দাবি করেছে এবং সেই দাবি অনুসারে জমির আইনগত মালিকানার জন্য আদালতে রায় কামনা করেছে। এজন্য ওয়াই কে এই বিষয়টা অবশ্যই কি প্রমাণ করতে হবে, অর্থাৎ বাদী হিসেবে ওয়াই কে প্রথমে বিষয়টি প্রমাণ করতে, এইটুকু তো বুঝতেন। জি। পরবর্তীতে এক্স দাবি করে যে ওয়াই এর পিতা উইল করে ওই জমি এক্স কে দিয়ে গেছেন। এখানে উইল দ্বারা এক্স এর জমি লাভের বিষয়টি এক্স কেই আদালতে প্রমাণ করতে হবে। আসলে যে উইল করছে কিনা, যেহেতু ওয়াই তো উইলের বিষয়টা কি করছে, অস্বীকার করছে, সে বলছে জাল। তাহলে এই যে উইল যে করে দিয়ে গেছে, এটা যে দাবি করছে তাকেই প্রমাণ করতে হবে। তার মানে এক্স টাই প্রমাণ করতে হবে যে আসলে উইল করে দিয়ে গেছে, গেছে। এক্স তো দাবি করতেছে যে ওয়াই এর পিতা উইল করে দিয়ে গেছে, তাহলে এক্স এই প্রমাণ করতে হবে যে তার পিতা উইল করে দিয়ে গেছে, ওয়াই এর পিতা উইল করে দিয়ে গেছে। তাহলে মামলা প্রমাণ করতে হবে ওয়াই কে। আর এই জায়গায় এক্স যে এসে দাবি করলো যে ওয়াই এর পিতা আমার নামে উইল করে দিয়ে গেছে, উইল যে আসলেই প্রমাণ করে, তাহলে উইল যে আসলেই দিয়ে গেছে এটা কাকেই প্রমাণ করতে হবে? কারণ এক্স দাবি করছে, এক্স কেই প্রমাণ করতে হবে। আচ্ছা, এরপর ওয়াই দাবি করে যে কথিত উইল সম্পাদনের সময় তার পিতা হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে ছিলেন। ওয়াই এসে বলতেছে যে আমার পিতা তো উইল করেই নাই, আর ওই সময় সে কোথায় ছিল, মক্কা নগরীতে ছিল। এজন্য দলিলটি জাল ও সৃজিত ধারা 103-এর বক্তব্য অনুযায়ী ওয়াই আদালতকে তার পিতার মক্কা অবস্থানের বিষয়টি বিশ্বাস করতে চাইছে। তাহলে ওয়াই কে তার পিতার হজে যাওয়া বা তর্কিত দলিলটি জাল ও সৃজিত হওয়ার বিষয়টি প্রমাণ করতে হবে, বিষয়টি প্রমাণ করতে হবে। ওয়াই এসে বলতেছে জমিটা হচ্ছে জাল, দলিলটা হচ্ছে কি, জাল। তাহলে দলিল জালের বিষয়টা যে দাবি করছে তাকেই প্রমাণ করতে হবে। এবং সে আরো দাবি করছে যে তার বাবা ওই সময় কি ছিল, হজে ছিল, মক্কা হজে ছিল। তাহলে এই জায়গায় যে দাবি করছে, যে যা দাবি করতেছে সূত্র সোজা, যে যা দাবি করতেছে তাকেই তা প্রমাণ করতে হবে। যেহেতু প্রতিপক্ষ অস্বীকার করলে আমি যা দাবি করছি আমাকেই প্রমাণ করতে হবে। তাহলে ওয়াই দাবি করছে যে দলিলটা হলো জাল, ওয়াই দাবি করছে তার পিতা ছিল মক্কা, তাহলে এটা কাকেই প্রমাণ করতে হবে, ওয়াইকেই প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? এরপর আচ্ছা, পরবর্তীতে ওয়ের এই দাবির প্রেক্ষিতে এক্স দাবি করে যে ওয়ের পিতা মৃত্যুকালে সাহিত্য অবস্থায় এক্স এবং ওয়ের উপস্থিতিতে নালিশি জমির মালিকানা এক্স এর মর্মে স্বীকার করে উইল করলেও উইল হারিয়ে যাওয়ায় তা আদালতে দাখিল করা যায়নি, এবং বি কে এই ঘটনার সাক্ষী হিসেবে উপস্থাপন করেন। ধারা 104 এর বক্তব্য অনুযায়ী এক্স কে হারিয়ে যাওয়া উইল প্রমাণ করতে হলে বি বি নামক সাক্ষী উপস্থাপন করে। এখানে এক্স কে অবশ্যই প্রমাণ করতে হবে যে উইলটি কি, এক্স কেই প্রমাণ করতে হবে যে উইলটা হারিয়ে গেছে। যেহেতু সে হারিয়ে যাওয়ার কথা বলছে, 104-এ মনে আছে ওই যে প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য যদি তারা প্রমাণ করতে চায়, আগে প্রমাণ করতে হবে আমার প্রাথমিক সাক্ষ্য কি, হারাই গেছে। তাহলে এই জায়গা এক্স যেহেতু দাবি করছে হারাই গেছে, তাই এক্স কেই প্রমাণ করতে হবে। এক্স এর বক্তব্যের প্রেক্ষিতে আবার ওয়াই দাবি করে যে বি কথিত মালিকানা স্বীকৃতির আগেই মৃত্যুবরণ করেছে, তাই বি যে মারা গেছে এটা দাবি করছে কে, ওয়াই। তাহলে এখানে ওয়াই কেই অবশ্যই প্রমাণ করতে হবে যে বি স্বীকৃতির আগেই কি মারা গেছে। তাহলে যদিও আপনার কাছে জটিল মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সোজা, যে যা দাবি করতেছে তা তাকেই প্রমাণ করতে হবে, মানে ফ্যাক্টটা বোঝা হলো আসল কথা। আচ্ছা, সিদ্ধান্ত দেখেন, সিদ্ধান্ত সুতরাং
বাদী হিসেবে ওয়াই যেহেতু মামলা করেছে, তাই মামলার বিষয়বস্তু 101 ধারা অনুযায়ী ওয়াই কেই প্রমাণ করতে হবে নাকি? আবার ওয়াই এর পিতা এক্স কে উইল করেছে, তা এক্স কেই প্রমাণ করতে হবে নাকি? ওয়াই দাবি করে যে কথিত উইল সম্পাদনের সময় তার পিতা হজে ছিল, ওয়াই এর পিতা যে হজে ছিল 103 ধারা অনুসারে ওয়াই কেই তা প্রমাণ করতে হবে। আবার এক্স দাবি করে উইল হারিয়ে গেছে, তাই উইলকে হারিয়ে যাওয়ার বিষয়টি 104 ধারা অনুসারে এক্স কেই প্রমাণ করতে হবে। এবং সবশেষে এক্স এর বক্তব্যের প্রেক্ষিতে ওয়াই দাবি করে যে সাক্ষী বি কথিত মালিকানা স্বীকৃতির আগেই মৃত্যুবরণ করেছে, এখানে ওয়াই কেই অবশ্যই প্রমাণ করতে হবে যে বি স্বীকৃতির আগেই মারা গেছে। খেয়াল নাই, মিনিমাম 5 তো ছিল। আচ্ছা, যত জটিল মনে হচ্ছে আপনার না, কিন্তু অ্যাকচুয়ালি অত জটিল যে না, যেটা বুঝতে চাচ্ছে পারছেন? সেটাই তার প্রমাণ করতে জি, যে যেটা স্যার জটিল নাই তো স্যার, বিষয়টা তো ইজি স্যার, জটিলতাই এখন তো নাই স্যার। আচ্ছা ইজি মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে দেখলে আবার আপনার চান্দি আবার হবে। গরম হয়ে যাবে। এটা সঠিক স্যার, এটা যৌক্তিক। খালি যৌক্তিক এক্স স্যার। তো এই ছিল আমাদের প্রমাণের দায়ভার। প্রমাণের দায়ভার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু গতবার এসেছে, গতবার আসে নাই আর কি, মানে আপনারা যেবার দিয়েছেন ওবার আসে নাই, এবার আসার খুবই সম্ভাবনা, এবং এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি আসে ইনশাল্লাহ আপনারা পারবেন, এই আর কি, হতাশ হওয়া যাবে না। আর আগামী দিন বৃহস্পতিবার আমরা পড়বো, বৃহস্পতিবার পড়ি, তারপরে রোববার আপনাদের বন্ধ, পূজার বন্ধ। বৃহস্পতিবার ছুটি দিছে নাকি? তো ঠিক আছে, অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।